আজকে 24শে জানুয়ারি আমাদের বিসিএসএপি ট্রান্স 3 ওয়েব ডিজাইন বেস 3 এর আজকে হচ্ছে কত 5 নাম্বার ক্লাস। ওকে, তো আমরা গত ক্লাসে হচ্ছে যে ওয়েব ডিজাইন সম্বন্ধে এসটিএমএল সম্বন্ধে কিছুটা আমরা ধারণা নেওয়ার চেষ্টা করছিলাম। তো আমরা এলিমেন্টে এসে শেষ করছিলাম, তো আমরা আজকে এলিমেন্ট থেকে শুরু করি একটু। হ্যাঁ, এলিমেন্টটা কি আমরা অলরেডি কিন্তু জানি। এটা হচ্ছে এই অংশটা কি বলতেছি আমরা, ট্যাগের ওপেনিং বা স্টার্টিং বা ট্যাগের শুরুর অংশ। এটা বলতেছিলাম কি আমরা ট্যাগের শেষ, এন্ডিং বা ক্লোজিং অংশ। এই ট্যাগের স্টার্টিং এবং ক্লোজিং সহ একটা, এই দুইটা মিলে একটা কি একটা কমপ্লিট ট্যাগ হচ্ছে। যে আমরা পি ট্যাগ বললে আসলে পি ট্যাগের কি থাকবে, একটা স্টার্টিং থাকবে, একটা ক্লোজিং থাকবে। ওকে, আমরা যদি H1 ট্যাগ বলি, হয়তো আমাদের কাছে অনেকের কাছে নামগুলো নতুন, কিন্তু শুনেন, H1 ট্যাগ বলি তাহলে H1 ট্যাগের কি থাকবে, স্টার্টিং থাকবে, এন্ডিং থাকবে। ওকে, এই স্টার্টিং এবং এন্ডিং মিলে হচ্ছে কি একটা ট্যাগ হচ্ছে। আর ট্যাগের মাঝে যখন কিছু থাকে, সেটা হতে পারে টেক্সট, হতে পারে ইমেজ, হতে পারে অডিও, হতে পারে ভিডিও, হতে পারেন আপনি আমি সবাই, যাই থাকে না কেন, যদি আমাদের আগে কি একটা ট্যাগের শুরু থাকে এবং শেষ থাকে, আমরা হবে কি কন্টেন্ট, বা মাঝখানে যে বলে সে হবে কি কন্টেন্ট। এই কন্টেন্টটা অনেক ধরনের হতে পারে, টেক্সট হতে পারে, অডিও, ভিডিও, ইমেজ, সবকিছুই হতে পারে। ওকে, আর এই কন্টেন্ট এবং ট্যাগের শুরু এবং শেষ মিলে যেটা হয় সেটাকে বলা হয় কি এলিমেন্ট। ওকে, এবার হচ্ছে যে আমরা যখন একটা টোটাল একটা স্ট্রাকচার করব, তখন দেখা যাবে কি আমরা গত ক্লাসেও দেখছিলাম, আমরা বলছিলাম কি একটা ওয়েব পেজে আসলে সব থাকে কি ট্যাগ, একটার পর একটা পার্টিকুলার ট্যাগ থাকে এরকম। মানে হচ্ছে যেমন ইটের পরে ইট থাকতেছে, এরকম কি ট্যাগের উপরে ট্যাগ থাকতেছে। যখন এরকম একটার ভিতরে আরেকটা ট্যাগ, একটার ভিতরে আরেকটা ট্যাগ চলে আসতেছে, এরকম অগণিত ট্যাগ কি একটার ভিতরে একটা চলে আসে, তখন এই ট্যাগগুলোকে বলা হয় নেস্টেড এলিমেন্ট। আগে বলা হচ্ছিল কি শুধু এলিমেন্ট, এখন বলা হচ্ছে নেস্টেড এলিমেন্ট। এর সহজ ভাষা যদি আমরা বলি ট্যাগের বাচ্চা। হ্যাঁ, হ্যাঁ, প্যারেন্টার চাইল্ড। মনে করেন যে উপরে থাকবে সে হচ্ছে প্যারেন্ট, সে শুধু এলিমেন্ট, আর যে নিচে থাকবে সে হচ্ছে কি বাচ্চা, চাইল্ড, সে হচ্ছে কি নেস্টেড এলিমেন্ট। ক্লিয়ার, একদম সহজ ভাষায়। এবার দেখেন এটার হেড, হেড একটা ট্যাগ, হেডের শুরু আছে, হেডের শেষ আছে, দেখা যায়। পিছন দিকে হয়তো একটু কম দেখা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ এটা দেখা যাচ্ছে, এখানে দেখা যায় না? ওকে ফাইন। মনে হচ্ছে এটা এটা মনে হচ্ছে এটা হলো মেইন ট্যাগ, ধরে নিলাম। তো এটা যদি ট্যাগ হয়, মেইন ট্যাগ হয়, এটা শুরু হচ্ছে, এটা শেষ হচ্ছে, তাহলে এটা হচ্ছে কি প্যারেন্ট। আবার এটার মধ্যে আরেকটা ট্যাগ চলে আসছে, হ্যাঁ, মেটা ট্যাগ। এটার ভিতরে এটা কিন্তু কার ভিতরে আছে, হেডের মধ্যে আছে, তাহলে এটা হেডের চাইল্ড। এরকম চাইল্ড হলে এটা হচ্ছে কি নেস্টেড এলিমেন্ট। আবার এই মেটা ট্যাগের ভিতরে যদি আরো কোনো ট্যাগ থাকতো, তাহলে সেটা হয়ে যেত নেস্টেড এলিমেন্ট, সেটা হতো কি মেটা নেস্টেড এলিমেন্ট। এবার একটু নিচে আসি, এখানে কি আছে, টাইটেল নামে আরেকটা ট্যাগ আছে। এখন টাইটেলটা দেখেন তো, টাইটেলটা কি ম্যাটার নেস্টেড বা ম্যাটার চাইল্ড নাকি হেডের চাইল্ড? হেডের চাইল্ড। কারণ এটা কি যেভাবে আমরা অ্যাস্টেটিক আর ক্লোজিং আমরা অলরেডি বুঝে গেছি, অ্যাস্টেটিক আর ক্লোজিং এর ভিতরে থাকলে আমরা ধরে নিব যে কি যার ভিতরে আছে তার চাইল্ড। কিন্তু এখানে টাইটেলটা কিন্তু ম্যাটার ভিতরে নেই, আমরা দেখতে পাচ্ছি না ওইরকম কিছু, যে ম্যাটার যেটা যদি এরকম থাকতো যে বিষয়টা, তাহলে আমরা ধরে নিতাম কি টাইটেলটা হচ্ছে কার চাইল্ড, মেটার চাইল্ড। কিন্তু আমরা আসলে এরকম কিছু দেখি নাই। হ্যাঁ, আমরা যেটা পাচ্ছি এটা, যে হেড থেকে সরাসরি মেটা, হেড থেকে সরাসরি টাইটেল। ওকে, এই জন্য আমরা ধরে নেব কি টাইটেলটা হচ্ছে নেস্টেড এলিমেন্ট, কার নেস্টেড এলিমেন্ট, হেড এর নেস্টেড এলিমেন্ট। এবার বডিতে আসলাম, এবার একটু দেখেন তো বডিটা কার নেস্টেড, একটু এখান থেকে পড়েন। এসটিএমএল এর নেস্টেড। কেন এসটিএমএল এর নেস্টেড? এসটিএমএল শুরু হলো, তার হেড আসলে হেড এখানে ক্লোজিং হয়ে গেছে, তার মানে হেডের কাহিনী এখানেই শেষ। এরপরে কাহিনী শুরু হলো কার, বডির। বডিটা তাহলে সরাসরি কার সাথে, এসটিএমএল এর সাথে। তাহলে বডিটা হচ্ছে এসটিএমএল এর নেস্টেড এলিমেন্ট, আর এসটিএমএল টা শুধু এলিমেন্ট। ওকে, তো আবার যদি শুধুমাত্র এই পিটার ধরি, মনে করেন যে আগে পরে কেউ নাই, তাহলে এটা কি হবে, একটা এটা একটা এলিমেন্ট, মানে আগে পরে কেউ নাই, এটা শুধু ওইটাই আছে। যদি হ্যাঁ শুধু পিটাই আছে, তাহলে এটা একটা কি এলিমেন্ট। আবার যখন বডির রেফারেন্সে পিটারে আমরা পড়বো বা দেখবো, তখন পি হয়ে যাবে কি নেস্টেড এলিমেন্ট। তো এলিমেন্ট, নেস্টেড এলিমেন্টের এই টপিকটা, এই থিওরিটা আপনারা কি খেয়াল রাখবেন। ওকে, এগুলো রেগুলারলি লাগবে আমাদের। এরপরে যেটা আমরা পাচ্ছি, এটাকে আমরা বলতে পারি কি HTML5 স্ট্রাকচার, HTML5 বিল্ডিং ব্লকস বা HTML5 এর বয়লার প্লেট, যাই বলি না কেন। একটা নাম হচ্ছে কি HTML5 এর কি বিল্ডিং ব্লকস, ব্লকস মানে যে ব্লকটা দিয়ে আমরা কি কোড শুরু করব। এবারে পাচ্ছি বলতেছি কি HTML5 এর স্ট্রাকচার, আরেকটা নাম বলতেছি কি HTML5 এর বয়লার প্লেট। বয়লার প্লেট কি জিনিস আমরা কিছুদিন পরে বুঝবো, তো আবার নামগুলো আপাতত কি শুনে রাখি। ওকে,
আমরা গতকালকে HTML অনেকগুলো ভার্সন আমরা দেখছিলাম, রাইট? ওকে, এই ভার্সনগুলো থেকে আমরা লেটেস্ট যে ভার্সন HTML5 আমরা ওটা ইউজ করব। আমরা HTML5 এর ভার্সনটা আমরা ইউজ করব। ওকে, তো HTML5 এর ভার্সন ইউজ করার আগে আমরা অবশ্যই এখন কোডিং এ যাব, তার আগে একটু দেখে নিই এটা কিভাবে লিখতে হয় আর কি। এই যে আমরা অনেকগুলো ভার্সন দেখছিলাম, যেখানে ছিল এই যে এই ভার্সনগুলো সবগুলোই আমার কি ব্রাউজার রিড করতে পারে, তাই না? আমরা হচ্ছে গতকাল আমরা জানছিলাম কি ওয়েবের তিনটা ল্যাঙ্গুয়েজ, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট। এরপর আমরা জানছিলাম কি এই ওয়েব যেটা বা ওয়েব ব্রাউজার সে কিন্তু HTML, CSS, জাভাস্ক্রিপ্ট ছাড়া অন্য কিছু চেনে না। ওকে, সেইগুলোই চেনে। তাহলে এই যে যেহেতু এগুলো সবগুলো চিনে, তাহলে আমরা দেখতেছিলাম যে এগুলোর অনেকগুলো ভার্সনও আছে, তাহলে ভার্সন সবগুলো সে কি চিনে। তাহলে এখন মনে করেন যে আমি কোড লিখলাম, কোড লেখার পরে সে আবার পড়া যখন শুরু করতেছে, সে মানে কি ব্রাউজার যখন পড়া শুরু করতেছে তখন সে একটা কোডকে কি HTML 1.0 থেকেও পড়তেছে, 2.0 থেকেও পড়তেছে, 3.3.2, 4.1, HTML 1.0, HTML5 থেকেও পড়তেছে। মানে একটা কোড সে কি 7 জায়গায় পড়তেছে। তাহলে এটা কি তুলনামূলক সময় বেশি লাগার কথা না? এটা যদি ধরে রাখেন, এখন মনে করেন যে আমি আপনার থেকে একটা ইনফরমেশন নিব, আমি একজন থেকে ইনফরমেশন নেওয়া সহজ নাকি আমি সবার থেকে সেম ইনফরমেশন নেওয়াটা সহজ? একজন থেকে নিয়ে নেওয়া সহজ না? বিষয়টা সময়টা কম লাগতেছে, আমার ঝামেলাটা কম। এই জন্য হচ্ছে যে আমরা যখন HTML5 ইউজ করব তখন আমাদের ব্রাউজারকে বুঝাই দিতে হবে আগে থেকে যে আমরা HTML5 ইউজ করতেছি, তারপরে কোড লেখা শুরু হবে। আগে ব্রাউজারকে বলে দিব যে আমি HTML5 ইউজ করতেছি, তুমি HTML5 এর কোড পড়া শুরু করো। ওকে, আমি HTML5 মেইনটেইন করে করতেছি, তুমি HTML5 এর কোড পড়ো, অন্যগুলো পড়ার দরকার নেই। তাহলে আমার সময়টা একটু কম লাগবে আর স্ট্যান্ডার্ডটাও মেইনটেইন হবে আমাদের। এটা কিভাবে আমরা করতে পারি? এটার জন্য আমরা যেটা করব যে কোড যখন লিখবো, কোড লেখার শুরুতেই একদম সবার মাথার উপরে লিখে দিব কি doc.html। এটা কি বলে লেস দেন, তারপর হচ্ছে এক্সক্লামেটরি সাইন, অথবা এটা কি বাংলা কি জানি বলে আশ্চর্যবোধক চিহ্ন, তারপর হচ্ছে কি ডক টাইপ লিখবো, তারপরে HTML। এই ডক টাইপটা অনেকভাবে লেখা যায়, হ্যাঁ অনেকে লিখে এইভাবে ডক টাইপ। ওকে, আবার অনেকে লিখতেছে কি হবে মানে পুরোটা বড় হাতে, হ্যাঁ যেভাবে লিখেন ওইভাবে কাজ করবে। তবে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে আপনারা যদি ছোট হাতে লিখেন তাহলে সবচেয়ে ভালো, কারণ আমাদের কোডিং এর বিষয়গুলো সবসময় কি এরা আশা করা যায় কি আমরা স্মল লেটারে লিখবো, মানে সার্ভাররা আশা করে কি স্মল লেটারে লিখবো। কি আমাদের হচ্ছে কিছু লিনাক্স সম্বন্ধে আইডিয়া আছে, কারণ লিনাক্স নাম শুনছেন না? আমরা লিনাক্স, আমরা যে সার্ভারগুলো ইউজ করি এগুলো ম্যাক্সিমাম থাকে হচ্ছে লিনাক্স সার্ভার। তো লিনাক্স সার্ভার আশা করে যে আপনি যা কিছু লিখবেন কোডিং রিলেটেড সব হবে কি ছোট হাতের। তাহলে অনেক সময় বড় হাতের লিখলে সে রিড করতে পারে না, রিড করে কিন্তু ওইটা সে কোডিং হিসেবে অ্যাকসেপ্ট করতেছে না আর কি, সেটা সে বাদ দিয়ে দিচ্ছে। তো ওইরকম করে বাদ দিয়ে দিলে কিন্তু ওই যে যে প্রবলেমের সলিউশনের জন্য আমরা এটা লিখতেছি ওই প্রবলেমটা কিন্তু থেকে গেল, লাভ কিছু হচ্ছে না। এই জন্য আমাদের যেটা করতে হবে যে আমরা ট্রাই করবো ছোট হাতের লেখা, ট্রাই না আমরা অবশ্যই ছোট হাতের লিখবো। ওকে ওকে, এবার হচ্ছে যে আমি আমাদের এই এর আগের পেজটাতে এই প্রবলেমটা কিন্তু লোকাল পেজ দেখছিলাম। যখন আমরা এখানে বড় হাতের লিখতেছি তখন দেখতেছি যে অনেক কিছু কাজ করে ফেলতেছে, কাজ করে ফেলতেছে মানে যেগুলো HTML5 থেকে বাদ করে দিছে এমন ট্যাগগুলো কাজ করতেছে। হ্যাঁ, তারপরে দেখলাম যে যখন আমরা আমি ছোট হাতে দিচ্ছিলাম ডকটা এভাবে লিখতেছিলাম, তারা দেখছে মানে একদম অ্যাকুরেট ভাবে আমার আউটপুটটা আসছে, মানে HTML5 এ যেটা কাজ করা সেটাই কাজ করতেছে, অন্যগুলা কাজ করতেছে না। তার মানে আমাদের পিসি গুলাতে এখন আমাদের এই প্রবলেমটা আমরা পাবো। এই প্রবলেমের সলিউশন হচ্ছে এটা কি করতে হবে, আমাদের এটা ডক টাইপটা ছোট হাতে লিখতে হবে, আর স্ট্যান্ডার্ডই হচ্ছে এটা ছোট হাতে লেখা। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে কি এই ট্যাগগুলা বা কোডিং এর বিষয় আপনি যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হবে ওইভাবে লিখবেন। যদি কোডিং এর পক্ষ থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয় যে কি HTML বা ট্যাগগুলোর নাম ছোট হাতে লিখতে হবে, তার মানে আপনাকে ছোট হাতে লিখতে হবে। এখানে মনে করেন যে প্রথম অক্ষরটা বড় হাতে লিখে দিয়ে লিখার কোনো সুযোগ নাই, বা পুরোটাই কি এভাবে বড় হাতে লিখার কোনো সুযোগ নাই। কেন সুযোগ নাই? কারণ আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম কি ট্যাগ মানে হচ্ছে কি সিনট্যাক্স। যদি সিনট্যাক্স তার নির্দিষ্ট একটা কি সিস্টেম আছে, একটা ওয়ে আছে, ওরা ইউজ করার ওরা লিখার একটা ওয়ে আছে, আমাদের ওই ওয়ে মেনে লিখতে হবে, জানতে হবে, অ্যাপ্লাই করতে হবে। ওকে, মানে নিচ থেকে কিছু করা যাবে না। নিচ থেকে যা করার মেকানিজম সেটা করবো হচ্ছে সিএসএস এর যে জাভাস্ক্রিপ্টে যে, তাও ওদের সিনট্যাক্স মেনে। ওকে, আর হচ্ছে যে এখানে ইউজ করবে কোথায় কন্টেন্টের মধ্যে, তাও ওদের ইউজ মানে সিস্টেম মেনে, মানে আন্দাজে কিছু করা যাবে না। এরপরে HTML এর রাইট রাইট সেই সবগুলো রিড করবে, রাইট।
ওকে, ভালো একটা কথা। দেখেন, আমাদের হচ্ছে যে একটা ভার্সন আছে XHTML, সেই XHTML যদি আনতে চাই আমাদের এই লাইনটা লিখতে হবে পুরা যা আছে পুরাটাই। আর ভাই যেটা বললো সেটা হচ্ছে যে কি HTML4 ডক টাইপ। হ্যাঁ, HTML 4.1 এর ডক টাইপ হচ্ছে এটা। এটা লিখলে ব্রাউজার বুঝবে যে এটা কি HTML4 এর কোড। এটা হচ্ছে XHTML 1.1 যেটা আমরা দেখে আসলাম মাত্র। এটা দিলে ব্রাউজার বুঝবে কি কোডটা কিসের, XHTML 1.1। এভাবে সবগুলোর জন্যই আছে আলাদা আলাদা করে। হ্যাঁ, তো এগুলো একটু হচ্ছে যে এভাবে মুখস্থ করা এটা একটু টাফ আমাদের জন্য হতো আর কি। এই জন্য আসলে HTML সবকিছু সুবিধাজনক করে দিছে। এটা একদম কিন্তু খুব সিম্পলি, এখন খেয়াল থাকবে সবার এটা। ওকে, একটু তারা একটু খুঁজে একটা বিয়ে করাই দেন, তাহলে মনে করেন যে সে আরো সিম্পলি অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, এটা খুঁজেন কোথায় পাওয়া যায়। হ্যাঁ, বাংলাদেশে আসলে তো বিয়ে করবে না, তো সব হচ্ছে গভর্নমেন্টের সাথে থাকবে, গভর্নমেন্টের চাকরি নিবে বা প্রজেক্ট টজেক্ট হ্যান্ডেল করবে, পারলে মেট্রোরেলের কাজ নিয়ে যেতে পারে। বিয়ে করলে তো লস হয়, বাংলাদেশ হলো টাকা, আপনার হচ্ছে মেট্রো রেল বা পদ্মা সেতুর সাথে গেলে খালি টাকা পাবে। আচ্ছা, একটু দেখেন এদিকে। যাই হোক, এই যে কোডিং এর ডক টাইপ লিখে এসটিএমএল ডাইরেক্টলি আমার নিজস্ব মিস্টেকে বা অনিচ্ছায় যদি একটা লেটারও ভুল হয়ে যায় এটা কি গ্রহণ অ্যাকসেপ্ট করবে না? আচ্ছা, এখন এটা একটু ভাই একটা ইম্পর্টেন্ট কথা বলছে। দেখেন, সেটা হচ্ছে যে আমরা যখন কোডিং করতেছি যদি কোনো কোডিং ভুল হয়ে যায় তাহলে তার আসলে কি রেজাল্ট কি। HTML হচ্ছে খুবই ভালো একটা ল্যাঙ্গুয়েজ, সে ভুল হলেও কিছু বলে না। হ্যাঁ, কেস সেন্সিটিভ না, আবার অনেক মানে আছে এখানে। মনে করেন যে এই অর্ধেক লিখলাম, এই অর্ধেক লিখলাম, তাও সে আউটপুট দিয়ে দেয়। হ্যাঁ, আবার এটা কমপ্লিট লিখলাম, এখানে টাইটেল বানান ভুল করে এরকম কিছু লিখে দিলাম, তাও সে আউটপুট দিয়ে দেয়। হ্যাঁ, মানবিক আছে, কিন্তু সে মানবিক হলে আপনারা মানবিক হবেন তা না, আপনি একটু স্ট্রিক্ট থাকতে হবে, ও রুলস মানতে হবে। হ্যাঁ, রুলস না মানলে এখানে যে আমাদের যে টেমপ্লেট গুলো তৈরি করবো, এই টেমপ্লেট গুলো তো আমরা আমাদের জন্য করবো না, এটা ক্লায়েন্টের জন্য করবো। ক্লায়েন্ট যখন নেবে তখন বলবো যে এটা কি, কোন পাগলে কোড করছে, এরকম কেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইমেজের ক্ষেত্রে দেখেন। আচ্ছা, এটা বিভিন্ন আছে, প্রেক্ষাপট আছে আলাদা আলাদা, তবে অনেক ক্ষেত্রে দেখায় দেয়, কিছু ক্ষেত্রে দেখায় দেয় না। এটা দেখা যায় এটাই কারণে বলতেছি, কারণ হচ্ছে যে একটু পরে হচ্ছে যে অনেকে এটা রেয়ার করবে যে আমি তো কিছু না এইভাবে না লিখে খালি এটা লিখছি, এটার আউটপুট দেখা দিছে, সারা তো বললো কি এখন দেখতেছি কি, ওই জন্য বলে দিলাম আর কি। হ্যাঁ, ওই আর কি। তো এই জন্য আমাদের স্ট্রিক্ট থাকতে হবে, রুলস মানতে হবে। এই যে যেটা বলতেছিলাম যে আমাদের টেমপ্লেট গুলো আমাদের জন্য কিন্তু বানাচ্ছি না, আমরা এটা ক্লায়েন্টের জন্য বানাচ্ছি। আবার এরকম অনেক মার্কেট প্লেস আছে যেখানে টেমপ্লেট সেল করা যায়। হ্যাঁ, আপনার কোনো ক্লায়েন্ট দরকার নাই, আপনি বানাচ্ছেন, বানায় এখানে রেখে দিচ্ছেন, যাদের দরকার তারা এসে এগুলো দেখবে, দেখে যার ভালো লাগবে সে কিনে নিবে। ওই মার্কেট প্লেস গুলোতে আপনার ওই সাইটটা উঠানোর জন্য, মানে টেমপ্লেটটা উঠানোর জন্য এটার আগে ভ্যালিডেশন করতে হয়, মার্কআপ ভ্যালিডেশন করতে হয়। ওই ভ্যালিডেশনে যদি এটার সিনট্যাক্স যদি আমরা ফলো না করি, ভ্যালিডেশনে আপনার সাইটটা টেমপ্লেটটা কি পাস করবে না, তখন আপনি সাইটটা ওইসব যে সেলিং সাইট আছে ওখানে তুলতে পারবেন না। এই জন্য আপনাকে ইয়া করতে হবে। যারা ক্রয় করবে তারা কি আমাদের এই টোটাল এগুলো দেখবে, কোডিং গুলো দেখবে? তারা কোডিংটা দেখে, তারা আউটপুটটা দেখে আর কি। কোডিং তো আগে ভ্যালিডেটেড হয়ে যাচ্ছে, কোডিং আগে চেক করে, মানে যেসব মার্কেট প্লেসে সেল করতেছে ওই কোডিং এর কোয়ালিটি মেনশন করা তাদের দায়িত্ব। তারা কোডিং এর কোয়ালিটি মেনশন করতেছে, কোডিং এই জন্য হচ্ছে যে ওইখান থেকে ওইসব মার্কেট থেকে মানুষজন হচ্ছে যে একদম সিম্পলি স্যাটিসফাই হয়ে সাইট কিনতেছে, আউটপুটটা দেখে আমরা কি কিনে নিচ্ছেন। রাইট, আমি এটাই ভাবতেছিলাম, কোড যদি দেখে বলে তাহলে তো কিনা দরকার নাই, এটা দেখে তো মেরে দেব না। ওইখানে কাহিনী আছে, আপনার হচ্ছে যে একটা আরেকজনের কোড আপনি যদি সরাসরি ইউজ করে ফেলেন সেম টু সেম, মানে কোড তো সবই সেম আসলে, মানে এখানে HTML আছে ওখানে HTML আছে, কিন্তু ইউজ করার সিস্টেম আলাদা হতে পারে, বা হচ্ছে কন্টেন্ট আলাদা হতে পারে, বা আপনার আর আমার, আপনি আর আমি একটা টেমপ্লেটে কাজ করলাম, তারপরে দেখা যাবে যে কি সবগুলো ট্যাগ মিলবে না। আপনার হচ্ছে 50% ট্যাগ মিলবে, 50% ট্যাগ মিলবে, বা 80% মিলবে, 20% মিলবে না, আর কন্টেন্টে মিলবেই না। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে আপনি আর আমি একটা টেমপ্লেটের কাছে দুইটা 100% মিলে যাচ্ছে ট্যাগ, এটা কখনোই হবে না, ট্যাগ 100% কখনোই মিলবে না। যদি মিলে যায় তাহলে তখন আপনি কপিরাইটের মামলা খেতে পারেন। আর আইটি সেকশনে কপিরাইটের মামলা, সেটা ন্যাশনালি হোক ইন্টারন্যাশনালি হোক, এটা খুবই ডেঞ্জারাস। আমার তো জামিন অযোগ্য, হ্যাঁ, ইন্টারন্যাশনালি খুবই ডেঞ্জারাস। হ্যাঁ, এই আর কি। জি ভাই বলেন। মার্কেট প্লেসে যে এগুলো হয়
ট্যাবলেটগুলো সেল না, এটা হচ্ছে যে একটা দেখায়, এগুলো আরো পরে দেখানোর কথা আর কি, কথা কথা আসতে দেখা দিচ্ছে। আমাদের হচ্ছে W3C ভ্যালিডেটর নামে একটা সাইট আছে, এখানে হচ্ছে মার্কআপ ভ্যালিডেট করা যায় আর কি। মানে আপনার আমার কোনো সাইট থাকলে সেটা এখানে ইউআরএলটা দিলে এটা পুরো মার্কআপের এরর গুলা দেখা দিবে, কোথায় কোথায় ভুল আছে। হ্যাঁ, তো ওরা ওদের এরকম কোনো মেকানিজম সিস্টেম আছে, ওরা এভাবে রিড করে যখন করে আপনি আপলোড দিবেন আর কি। হ্যাঁ, তো ওইখানে আপনারা বলে দিবে কোথায় প্রবলেম আছে, তখন আপনারা সলভ করে দিবেন। তো তার আগে হচ্ছে ভালো হচ্ছে এই ধরনের সাইট যেগুলো আছে, যেগুলো ফ্রিতে আমাদেরকে ভ্যালিডেট করে দিচ্ছে, এই ধরনের সাইটে এসে দেখা, টেস্ট করা যে আমাদের সাইটে কোথায় কোথায় প্রবলেম আছে। ঠিক আছে, আপনার কারো যদি পার্সোনাল পোর্টফোলিও থাকে বলতে পারেন, তাহলে আমি এখানে টেস্ট করে দেখাতে পারবো। হ্যাঁ হ্যাঁ, ওকে, সেটা দেখাইছিলাম। ওকে ফাইন। হ্যাঁ, তখন হচ্ছে একটা অনলাইন সার্ভার লাগবে আর কি, লোকাল সার্ভার থেকে আবার এটা ভ্যালিডেট করা যাবে না, অনলাইন লাগবে। হ্যাঁ, ডোমেন হোস্টিং লাগবে, রাইট। আচ্ছা ঠিক আছে, কথার কথা বাদ দেই। আচ্ছা এখানে আসলাম। হ্যাঁ, আমরা হচ্ছে কি নিয়ে আলোচনা করতেছিলাম, HTML5 এর স্ট্রাকচার বা বিল্ডিং ব্লকস। স্ট্রাকচারের জন্য আগে স্ট্রাকচার পরে কাজ। স্ট্রাকচারে কি করতে হবে, প্রথমত কি লাগবে, ডক ট্যাগ HTML লিখতে হবে, মাস্ট বি। তারপরে আমাদের HTML ট্যাগ শুরু হবে, HTML ট্যাগ শেষ হবে। তারপরে এটা একটা আমরা দেখছিলাম কি, একটা ওয়েব পেজের তিনটা অংশ থাকে, হেডার, বডি, ফুটার। একইভাবে কোডিং এরও কয়েকটা অংশ থাকে, কোডিং এর অংশ থাকে দুইটা, একটা হচ্ছে কি হেড, একটা হচ্ছে যে বডি, মাথার অংশ, শরীরের অংশ। নরমালি তাহলে মাথার অংশ যদি উপরে থাকে তাহলে আমরা শুরু করবো কি হেড, আর হেড ক্লোজিং। আর আমাদের মাথার মধ্যে কি থাকে নরমালি, আমাদের আমাদের যদি চিন্তা করি, মাথার মধ্যে কি থাকে, আমাদের ব্রেন থাকে নাকি? ব্রেনের মধ্যে কি থাকে, আমাদের ইনফরমেশন থাকে। আমি কে এটা আমি জানি, আপনারা আমার সাথে পরিচয় হলে তারপর জানতে পারবেন। আগে কিন্তু আমি জানি আমার নাম কি, আমি কোথায় থাকি, আমার অ্যাড্রেস কি, হ্যাঁ আমি কার সাথে কাজ করি, কার সাথে করি না, কার সাথে কি করবো, এগুলো সব কি আমার ব্রেনের মধ্যে আছে। এই আমার ব্রেনের মধ্যে যে ধরনের ইনফরমেশন থাকতে পারে, এক ধরনের ইনফরমেশন গুলা এই ওয়েবসাইটে হেডের মধ্যে থাকে। তার নাম কি, এটা আমরা নিই কি টাইটেলের মাধ্যমে। সে কোন ল্যাঙ্গুয়েজ জানে বা কোন ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করবে, এটা জানি হচ্ছে আমরা কি এটার মাধ্যমে। ওকে, আচ্ছা একটা হ্যাঁ, যেটা বলছিলাম হেডের মধ্যে থাকবে তার ব্রেন, মানে ওয়েবসাইটের ব্রেন। ব্রেনের মধ্যে নরমালি আমাদের যে ইনফরমেশন গুলো থাকে, এর ওয়েবসাইটের ব্রেনের মধ্যে একইভাবে কি তার ইনফরমেশন গুলো থাকবে, যেমন তার নাম, সে কি কি ল্যাঙ্গুয়েজ জানে, তার সাথে কার কার সম্পর্ক থাকবে, কার কার সম্পর্ক থাকবে না, এ ধরনের যাবতীয় ইনফরমেশন ডাটা থাকবে কোথায়, হেডের মধ্যে। আপাতত এখানে আমরা দুইটা ট্যাগ দেখতে পাচ্ছি হেডের মধ্যে, একটা হচ্ছে কি মেটা ক্যারেক্টার সেট UTF-8, আর একটা দেখতে পাচ্ছি কি টাইটেল স্টার, টাইটেল ক্লোজ। এখানে একসাথে দুই ধরনের ট্যাগ আমরা দেখতে পাচ্ছি, একটা ক্লোজিং আছে, একটা ক্লোজিং নাই। এরকম ক্লোজিং নাই, এগুলো একটা এলিমেন্ট, এগুলো একটা ট্যাগ, এরকম ট্যাগ আছে কয়েকটা, আমরা পাবো। একটা অলরেডি কি পেয়ে গেলাম, মেটা ট্যাগ। ওকে, এরকম মেটা ট্যাগের ইনফরমেশন আরো আসতে পারে। তো মেটা ট্যাগের কাজ কি, মেটা ট্যাগের কাজ হচ্ছে ইনফরমেশন ক্যারি করা। মেটা ট্যাগের কাজ কি, ইনফরমেশন ক্যারি করা। যেমন হচ্ছে যে ওই যে যার পরিচয়, এই পরিচয়গুলো সব ক্যারি করবে হচ্ছে যে কি এই মেটা ট্যাগ। আরেকটা পরিচয় হচ্ছে কি তার নাম কি, মানে ওয়েবসাইটের নাম কি, সেটা ক্যারি করতেছে কে, টাইটেল। ওকে, এগুলো সম্বন্ধে মেটাটার সম্বন্ধে আরো কথা হবে পরবর্তীতে, আপাতত আমরা আগাই। এবার মনে করেন যে ব্রেনের কাজ শেষ। ব্রেনের কাজ শেষ হলে ব্রেন কিন্তু কি শেষ হয়, বডির কিন্তু আগে শেষ হয়ে যাচ্ছে। হেডটা আমাদের বডির আগে শেষ হয়, একইভাবে এখানে আগে কি ক্লোজিং হবে, আর যেখানে হেড ক্লোজ সেখানে কি শুরু হবে, বডি শুরু হবে। তো বডিতে আমাদের হাত পা যা আছে কিন্তু সব কি বডির মধ্যে। একইভাবে একটা ওয়েবসাইটে যা কিছু থাকবে, আমরা যা কিছু আউটপুটে দেখতে পাবো, এগুলো সবকিছু থাকবে এই বডির মধ্যে, একদম এভরিথিং। শুধুমাত্র হচ্ছে যে নামটা থাকে কিসের মধ্যে, ব্রেনের মধ্যে। নাম তো ব্রেনে থাকে, থাকে না, বডিতে থাকে না। আমাদের বডিতে কোথাও নাম দেখা যায় না, সব থাকে কি ব্রেনের মধ্যে, মুখ দিয়ে বের হচ্ছে এরকম। আর এই ধরো কি এটা থাকতেছে জাস্ট ব্রেনের মধ্যে, যেটা আউটপুটে দেখা যাচ্ছে। আর বাদ বাকি যা আছে এভরিথিং থাকবে বডির মধ্যে। আবার সেটা আপনার কি 1 লাইনের কোড হোক আর 1000 লাইনের কোড হোক বা তার চেয়ে বেশি হোক, সব থাকবে বডির মধ্যে। বডির যেখানে শেষ, তার মানে ধরে নিতে হবে কি আপনার ওয়েবসাইটের কাজ শেষ, আর তার জাস্ট পরে HTML-টা কি ক্লোজ করে দিতে হবে। ওকে, যে এটারে আমরা যদি অনেক সময় বলে যে এটারে বলে যে কি র‍্যাপিং ট্যাগ বলা হয় আর কি, মানে এটা দিয়ে আসলে সব কোডকে র‍্যাপ করে রাখছে, মানে মোড়ায় রাখছে আর কি। আমরা ওই যে কারো গিফটের কিছু শিখলে র‍্যাপিং করি না, ওই র‍্যাপিং করা, যে পুরা সব কোডরে আমরা কি HTML ট্যাগটা দিয়ে র‍্যাপিং করে রাখছি। ক্লিয়ার? এই স্ট্রাকচারটা এখন আপনি লিখতে পারবেন না, যে আমি যেভাবে বললাম এভাবে বুঝে বুঝে লিখতে পারবেন কে কে, না দেখে বুঝে বুঝে ট্রাই করবে। একটু পারবো না সবাই, না দেখে ট্রাই করতে পারবো না। ওকে,
একটু আর একটু বুঝার চেষ্টা করেন, যারা নতুন আছে একদম বুঝার চেষ্টা করেন যে স্টেপগুলো কি হচ্ছে। প্রথমে আমরা কি ডিক্লারেশন করতেছি সহজ হিসাব, তারপরে আমরা যেহেতু HTML কোড করতেছি ওই জন্য বলতেছি কি HTML দিয়ে শুরু হবে আর সবার শেষে থাকবে কি HTML। তারপরে একটা ওয়েব পেজের কোডিং এর দুইটা ওয়ে, মানে দুইটা পার্ট, একটা হচ্ছে হেড পার্ট, একটা হচ্ছে বডি পার্ট। তাহলে আমরা অবশ্যই হেড পার্ট শুরু করব, হেড পার্ট শেষ করব, আর বডি পার্ট শুরু করব, বডি পার্ট শেষ করব। এরপর বললাম কি একটা ওয়েবসাইটের ব্রেনের মধ্যে যা কিছু থাকবে, যেমন তার নাম, ইনফরমেশন সবগুলো আসবে কোথায়, হেডের মধ্যে। এরপরে বললাম কি একটা ওয়েবসাইটে যা কিছু ইউজার দেখবে সবকিছু থাকবে কোথায়, বডির মধ্যে। এই হলো তার স্ট্রাকচার। এইভাবে যদি আপনি সিকোয়েন্সটা খেয়াল রাখতে পারেন, এই স্ট্রাকচার আপনি কখনো ভুলবেন না। আর এটা লেখার জন্য কি দেখতে হবে না, স্টেপ বাই স্টেপ আপনি কি শুধু ওয়ার্ডগুলো মনে রাখলেই দেখতে পারেন। হয়তো দুই একটা বার লিখলে ওয়ার্ডগুলো আপনার কি একদম মুখস্থ হয়ে যাবে। এই যে টাইটেলের যে নামটা থাকবে আর উপরে ওটা হচ্ছে তার কি বলে ভাষা, হ্যাঁ, এটা হচ্ছে যে ভাষা বলতে হচ্ছে যে আমার এই ওয়েবসাইট কি কি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করবে, অথবা হচ্ছে যে সে কি কি ল্যাঙ্গুয়েজে মানুষটা দেখাতে পারে। মানে অর্থাৎ হচ্ছে মনে করেন এরকম জিনিসটা, আমি একটা ওয়েবসাইট ইউজ করলাম বাংলাতে, কথার কথা আমি আমার ওয়েবসাইটের কন্টেন্ট হচ্ছে কি বাংলা। এখন বাংলা তো সারা দুনিয়ার ভাষা না। এখন এক সময় যেটা হতো যে, এটা এখন নাই, এক সময় যেটা হতো যে ব্রাউজার গুলা যখন কেউ ইন্ডিয়া থেকে নামাচ্ছে ওইখানে ডিফল্ট ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ গুলো সাপোর্ট করার একটা কি প্রবণতা ছিল, অন্য ল্যাঙ্গুয়েজ গুলো সাপোর্ট করতে, বাংলা আরবি এগুলো সাপোর্ট করবে না। আর বাংলাদেশে যেগুলো হতো সেটা অনেক সময় আমরা দেখা যাচ্ছে বাংলাটা সাপোর্ট করতেছে না, উল্টা আমাদেরকে ফন্ট ডাউনলোড করে, যারা যদি এখান থেকে কেউ থাকেন যে আগে থেকে কম্পিউটার ইউজ করেন আগে থেকে তারা জানেন যে ফন্ট ডাউনলোড করতে হতো প্রথম আলো ওয়েবসাইট পড়ার জন্য, বা এর টাইপের বাংলা যেগুলো আছে এটার জন্য ফন্ট ডাউনলোড করতে হতো। ফন্ট ডাউনলোড করে ইনস্টল করার পরে আমার এখানে বাংলাটা আমরা কি দেখতে পাইতাম, বাংলাটা সরাসরি আমরা দেখতেও পেতাম না। অক্ষর আসতো না, আবার কি এরকম গোল 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 বক্স চলে আসতো। হ্যাঁ, এই প্রবলেম গুলো সলভ করার জন্য আসছে কি একটা স্ট্যান্ডার্ড, সেটার নাম হচ্ছে UTF-8। এর UTF-8 এর আন্ডারে যেসব ল্যাঙ্গুয়েজ ওয়েবসাইটে লেখা হয়, সেটা বাংলা হোক, ইংরেজি হোক, হিন্দি হোক, উর্দু হোক, যাই হোক, সেটা দুনিয়ার সব ব্রাউজারে সাপোর্ট করবে। এটা একটা স্ট্যান্ডার্ড আর কি। হ্যাঁ, সব ক্ষেত্রে লাগবে। হ্যাঁ, এই লাইনটা লাগবে। হ্যাঁ, রাইট। তবে এখন হচ্ছে একটা ভিন্নতা আছে, সেটা হচ্ছে যে এই যে UTF-8 স্ট্যান্ডার্ড, আমরা গত ক্লাসে আরেকটা জিনিস দেখছিলাম W3C ওয়ার্ডজি, বলছিলাম কি তারা ওয়েবের স্ট্যান্ডার্ড গুলা কি সেট করে দিচ্ছে, মেনটেন করে দিচ্ছে। এখন তারা বলতেছে কি এই যে UTF-8 যেটা আছে এটা ডিফল্ট সব ব্রাউজার সাপোর্ট করে নেবে। অর্থাৎ আমার এখানে যে লেখাগুলো লিখবে এটা ডিফল্ট কি সব ব্রাউজারে সাপোর্ট করতে হবে, এটা আলাদা কোনো ফন্ট টন্ডের দরকার পড়বে না, মানে থাকলেও এটা ডিফল্ট ব্রাউজারে রাখবে। এই জন্য অনেক সময় এটা না দিলেও আপনার কি কাজ করবে। তবে যেহেতু এটা স্ট্যান্ডার্ড, এটা দেওয়া মানে হচ্ছে যে আমার ব্রাউজারে যে লেখাগুলো থাকবে সেটা UTF-8 স্ট্যান্ডার্ড মেনে করে লেখা হচ্ছে, আর এটা তোমরা সব ব্রাউজারে সাপোর্ট করাও, ব্রাউজারগুলো সব ব্রাউজার, এই জন্য এটা লিখে দিতে হয়। এটা স্ট্যান্ডার্ড না লিখলে এখন কাজ করবে, লিখে দিলে ভালো, স্ট্যান্ডার্ডটা মেনটেন হচ্ছে। ক্লিয়ার সবাই? ওকে, জি। কোন স্পেস? এটা 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 এটার কথা বলতেছেন? এই যে হেডের পরে লাইনটা, এটা 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 হ্যাঁ, রাইট রাইট। এটা আমরা কোডিং এর পর গেলে একটু পরে দেখাতাম। রাইট, এটা একটা দরকার আছে। এটা যাচ্ছে টাইটেল আর মেটা সাবজেক্ট লিখছি, এই দুটো যদি আমি লাইন উপরে নিচে করে দেই সুন্দর লাগে না, উপরে দিলে কাজ করে, প্রবলেম নাই। তার পাশাপাশি লেখেন না, হ্যাঁ লাগবে, সমস্যা নেই। আচ্ছা, এখানে আরেকটা কথা বলতে পারি, এটা একটু খেয়াল করেন প্লিজ। এই যে টাইটেল UTF-8 এটাকে আগে পরে দিলে কাজ করবে কিনা? ওগুলো অবশ্যই কাজ করবে। টাইটেলটা আপনি এখানে দিয়ে দেন, মেটাটা পরে রাখেন, কোনো সমস্যা নেই, একই আউটপুট দিবে, এক ধরনের কাজ করবে। আচ্ছা, এরপরে মনে করেন যে আমরা HTML এর কোড লিখে ফেললাম, আমাদের লেখালেখি কাজ শেষ। এবার এটা সেভ করতে হবে, সেভ করে আমাদেরকে আউটপুট দেখতে হবে। সেভ করার জন্য একটা ফরম্যাট দরকার, একটা এক্সটেনশন দরকার, সেটার নাম হচ্ছে কি .html। যেন আমরা অলরেডি কি এই ফরম্যাটগুলো সম্বন্ধে আমরা অলরেডি কি জানি, যে আমাদের জেপিজি ইমেজ আমরা সবসময় বলি, তার মানে কি এটা জেপিজি ফরম্যাটের ইমেজ। আমরা বলি ডক ফাইল, পিডিএফ, তার মানে কি এগুলো পিডিএফ ফরম্যাটের একটা ফাইল, ডক ফরম্যাটের একটা কি ফাইল। একইভাবে আমরা যে HTML এর কোড লিখবো সেই কোডটার এক্সটেনশন হবে কি .html। .html দিয়ে যদি আমরা কোনো কিছু সেভ করি আর সেটার মধ্যে যদি কোডিং টোডিং থাকে, তাহলে এটা হচ্ছে আসলে একটা কি হয়ে যাবে, একটা ওয়েব পেজ হয়ে যাবে। আর ব্রাউজার সেটাকে একটা ওয়েব পেজ হিসেবে কি রান করে আমাদেরকে দেখাবে। আমরা কোডিং এ দেখবো কোডিং, কিন্তু এখানে আসলে এটা গ্রাফিক্যাল ভিউতে সুন্দর করে আমাদেরকে যে আউটপুটটা দেখাই দিবে। ওকে, এই হচ্ছে যে আসলে সিনারিও। তো এটুকু জানলে আমরা আশা করি কোড করতে পারবো। চলেন তাহলে আমরা কোড করি। এটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আর এক্সটেনশন ফরম্যাটটাকে আমরা সবাই বুঝছি? ওকে, ফাইন। ওকে, সব কিছু একটু দেখেন, নোটপ্যাড প্লাস প্লাস আছে, নোটপ্যাড প্লাস প্লাস
আছে? খুঁজেন। প্লাস প্লাস যদি সবাই পেয়ে যায় তাহলে পরে তারটা কাজ করেন, সেটা হচ্ছে যে আমরা হচ্ছে হিজিবিজি ফোল্ডার করব না। আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা একটা দিস পিসিতে যাই, দিস পিসি, এখান থেকে যে যাদের একাধিক ড্রাইভ আছে, মানে সি ড্রাইভ ছাড়া অন্য ড্রাইভ আছে, তারা হচ্ছে যে অন্য জনের ড্রাইভে যান। যেমন ডি ড্রাইভ গেলাম, যে হচ্ছে যে আপনার হচ্ছে আমার এখানে একটা ইয়া ছিল, এসএপি ওয়েব ডিজাইন টি3 এরকম একটা ফোল্ডার ছিল। তো আপনি চাইলে এরকম ফোল্ডার করতে পারেন, না করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনি এরকম একটা ফোল্ডার করুন যে বেস 3 দিয়ে আপনি যেটা করতে পারেন এরকম দেখেন, মানে আপনি প্রথমে লিখবেন কি, নাম লিখেন প্রথমে, মানে আমি আমার নাম লিখলাম, হ্যাঁ, লিখে একটা আন্ডারস্কোর দিবেন। কি দিবেন? একটা আন্ডারস্কোর দিবেন, তারপর লিখবেন কি বেস 3, তারপর একটা আন্ডারস্কোর দিবেন, তারপর দিবেন কি টি3, শেষ। এভাবে। তাহলে সিতে যাদের কোনো ড্রাইভ নেই তারা সিতে চলে যান। সিট না, যে ইয়াতে যান, ডকুমেন্টস চলে যান, ডকুমেন্টসে এভাবে লিখেন, আপনার নাম লিখেন, তারপরে আন্ডারস্কোর, যে আমি একটু দেখাই আপনাদেরকে, সমস্যা নাই, এখানে আসেন, একটা ফোল্ডার নিয়ে এভাবে নামটা লিখেন, নাম, তারপরে আন্ডারস্কোর দিয়ে কি বেস 03, তারপরে টি3। তাহলে এটা হলো যেটা হবে যে কি, মানে ট্রান্স3 এর বেস 3 এর আপনার ফোল্ডার এটা। তো এটা আর কি ডিলিট করার চান্স নাই আর কি, তারপর ডিলিট করে দিলে সেটা কপাল খারাপ। তো আমরা হচ্ছে একটা ফোল্ডার ওপেন করলাম, নাম দিলাম কি, মানে টি3 হাবিজাবি যা নাম ধরে এভাবে নিয়ে দিলাম। হ্যাঁ, আশা করি সবার এভাবে আছে। তো আমারটাকে আমি খুললাম শুধুমাত্র কি বেস 3 দিয়ে, কারণ আমার ফরম্যাটটা একটু ভিন্ন আপনার চেয়ে, এই জন্য আমি এভাবে খুললাম। তো বেস 3 এখানে এসে যেটা হবে, প্রতিদিনের কাজটা আমরা প্রজেক্ট ওয়াইজ করব বা ডে ওয়াইজ করব, মানে প্রতিটা ডে হচ্ছে একটা প্রজেক্ট, প্রতিটা ডে হচ্ছে একটা কি প্রজেক্ট। তো গতকালের প্রজেক্ট কি ছিল আমাদের? ডে 4। আজকের প্রজেক্ট হবে কি আমাদের? ডে 5। তবে এটা লিখবো কি হবে একটা দেখেন, day_05, ঠিক আছে, day_05 এভাবে লিখবো, খেয়াল থাকবে। হ্যাঁ, ওর ভিতরে ফোল্ডারের মধ্যে, ওই ফোল্ডারের ভিতরে আসবো ডেইলি, এবং আমাদের প্রতিদিনের কাজগুলো এই ফোল্ডারেই করব, বাইরে না। প্রতিদিনের কাজগুলো এই ফোল্ডারে করবো। যদি কখন যদি পিসি চেঞ্জ হয়ে যায় তাহলে চেষ্টা করবেন যে আগের দিনের কাজটা পেন ড্রাইভে করে নিয়ে আসার। মনে রাখবেন আপনি এই পিসিতে বসলেন, কালকে এই পিসিতে, তাহলে পেন ড্রাইভে করে এটা কাট করে এখানে নিয়ে আসবেন। কথা হচ্ছে যে আমার কাছে পেন ড্রাইভ নাই, কি করবো? আরেকজন থেকে নেন, আমাদের সবাই দেখেন নিজেদের লোক, ভাই ব্রাদার মানুষজন সবাই, যার কাছে থাকবে সে হেল্প করবেন একটু। ওকে, আজকে হচ্ছে ডে 5 আমাদের। হ্যাঁ, তো আমাদের ডে 5 প্রজেক্টটা নিয়ে নিলাম আমরা। ওকে, ফাইন। এবার হচ্ছে আমরা নোটপ্যাডে আসি, এটা খেয়াল করেন। তো আশা করি হচ্ছে যে আমাদের সবার কি ডে 5 নামে একটা প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। প্রথমে একটা প্রজেক্ট ফোল্ডারের নাম ছিল কি, এরকম একটা নাম ছিল। এখন একটা প্রজেক্ট ফোল্ডার হলো কি ডে 5। ওকে, তো ডে 5 এর মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে যে কোডটা লিখবো সেটা আমরা ডে 5 এর মধ্যে সেভ করব। যেভাবে আমরা যে মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করছিলাম, এটা একটা জায়গায় সেভ করছিলাম আমরা, হয় কেউ লোক ডেস্কটপে করছিলেন, কেউ কোনো ফোল্ডারে করছিলেন, কেউ ডকুমেন্টসে করছিলেন। এখন থেকে আমরা যেটা করব যে এখানে সেখানে না করে সবগুলো প্রজেক্ট ওয়াইজ সেভ করব। ওকে, আর এটা একটা জিনিস দেখেন তো, একটা জিনিস, এই যে এটা বেস 3 দেখে বোঝা যাচ্ছে না এখানে কি বেস 3 এর কাজ থাকতে পারে বা বেস 3 এর জিনিসপত্র থাকতে পারে। একইভাবে ডে 5 দেখে বোঝা যাচ্ছে কি এখানে ডে 5 এর জিনিসপত্র থাকতে পারে। এখানে কোডগুলো দেখে বোঝা যাচ্ছে না কি এটা HTML এর কোড, এটা মানে কি হেড মানে হেডিং, এটা মানে বডি মানে কি বডি। এই যে আপনার নামগুলো দেখেই বোঝা যাচ্ছে, এরকম কোন কিছু নাম দেখে পরে বোঝা গেলে এটা কি বলে? এটা হচ্ছে কি মিনিংফুল। এটা কি মিনিংফুল। আমরা এখন থেকে যেটা করব, যদি আমরা কোনো ফাইল ক্রিয়েট করি, ফোল্ডার নেই, সবগুলো জানে কি হয় মিনিংফুল হয়। এটা একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, কোনো ভেজাল রাখা যাবে না, সব ক্লিয়ার হইতে হবে। যা কিছু করবেন সব কি হবে ক্লিয়ার না মিনিংফুল, ঠিক আছে? ওকে, আচ্ছা, মনে করেন হচ্ছে একটা খেয়াল করেন, মনে করেন আমি এখানে কোড লিখে ফেললাম, কোড লেখা শেষ। একটা খেয়াল করেন, মনে করেন কোড লেখা শেষ, তবে শেষ হওয়ার আগে একটা কাজ করে ফেলতে হবে। সেটা কি, আপনি কোড লেখার আগে এরকম নিউ ফাইল ওপেন করে, মনে করেন আমি এখান থেকে কি চাপলাম, কন্ট্রোল এন, তাহলে দেখেন নতুন করে ফাইল তো তৈরি হচ্ছে। কন্ট্রোল এন, নতুন করে কি ফাইল তৈরি হবে। ক্লিয়ার? এরকম ফাইল তৈরি করে কোড করার আগে এটাকে সেভ করে নেবেন আগে একটু কষ্ট করে। কন্ট্রোল S চাপেন, কিন্তু দুঃখের বিষয় হলো প্রথমবার কন্ট্রোল S চাপলে আসবে না। প্রথমবার যেটা করতে হবে যে এখান থেকে সেভ এসে এখানে যাবেন, যে সেভ এসে ক্লিক করবেন, অথবা এই যে এখানে একটা আইকন আছে সেটাতে ক্লিক করলে প্রথমবার আসবে না, দুঃখের বিষয়। আচ্ছা, ফাইলে যাবেন, ফাইল থেকে কি সেভ এসে ক্লিক করবেন, ফাইল থেকে সেভ এস,
এরপর লোকেশন খুঁজবেন। আমরা লোকেশন খুঁজতে জানলে ভালো, না জানলে একটু দেখেন। আমরা নরমালি পিসিতে গেলে কি ডেস্কটপ পাই না, আমরা দিস পিসি পাই না, ডেস্কটপে গেলে নাকি অন্য কিছু পাই। দিস পিসিতে ক্লিক করেন অথবা এখান থেকে দিস পিসিতে ক্লিক করেন। ক্লিক করে যে ড্রাইভে, যে ফোল্ডারে আপনার ওই ফোল্ডারটা বানাইছিলেন সেই ড্রাইভে সেই ফোল্ডারে চলে যান। আমি আমার ফোল্ডারে চলে গেলাম। যে আজকের যে প্রজেক্ট সেই প্রজেক্টের মধ্যে চলে যান। আমি চলে গেলাম, গিয়ে এখানে একটা মিনিংফুল একটা নাম লিখবেন। এটা ছোট করে এখানে একটা কি মিনিংফুল নাম লিখবো আমরা। মিনিংফুল বলতে কি, মনে এখানে লিখলাম মনে করেন যে কি ফার্স্ট আন্ডারস্কোর কোড উইথ এক্সটেনশন ডট এচটিএমএল। ক্লিয়ার? ডট এচটিএমএল সহ লিখতে হবে, না হলে কিন্তু কাজ করবে না। ওটা তো ভুলে গেছি ডিসপিসি হ্যাঁ, খুঁজেন একটু দেখেন প্লিজ সবাই। একটা মিনিংফুল নাম লিখবো, নামের মধ্যে কোনো কি দিব না, স্পেস দিব না। আমরা আজকে থেকে যে আমাদের প্রোগ্রামিং এর জন্য কাজের জন্য যেসব ফাইল ফোল্ডার নিব এগুলোর মধ্যে কোনো স্পেস দিব না। খেয়াল থাকবে, যদি একাধিক ওয়ার্ডের নাম হয় তাহলে আমরা কি ইউজ করব, একটা আন্ডারস্কোর ইউজ করব। ওকে, ফার্স্ট আন্ডারস্কোর কোড ডট এচটিএমএল, তার মানে কি এটা একটা এচটিএমএল ফাইল। নিচে যাই থাক দেখার দরকার নাই। আর যদি মনে করেন যে এখানে টেক্সট কেন আসছে এটা যদি মনে হয় তাহলে একটু খুঁজুন এখানে এচটিএমএল আছে কিনা। এই যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফাইল, ওকে, এটা দিয়ে এখানে সেভ দিলে হয়ে যাবে। আর এটা না দিলে প্রবলেম নাই, আপনি যেখানে লিখেন কি ডট এচটিএমএল তাহলে এটা এচটিএমএল এ সেভ হবে। কথা ক্লিয়ার? তাহলে আমি সেভ দিলাম, এরপরে দেখেন এখানে কি হচ্ছে, ডট এচটিএমএল হয়ে গেছে। হ্যাঁ, এবার একটা হচ্ছে যে আমার যে ফোল্ডারের মধ্যে এটা থাকার কথা, ওই ফোল্ডারে যাই, কোন ফোল্ডারে থাকার কথা, ডি5 এ থাকার কথা নাকি, এটা একদম নরমাল একটা বিষয়। তো ডি5 এ আসলাম, দেখেন ফার্স্ট কোডটা কি চলে আসছে, রাইট? এবার এখানে এটা ক্লিক করে এটারে রান করাই দেন। আমাদের পিসিতে যদি আগে থেকে ওয়েবে কাজ করে থাকে তাহলে এই ফাইলটা যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন হওয়ার জন্য কিভাবে রেডি হয়ে থাকবে, তখন আমি ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। যদি আমরা প্রথমবার যদি হচ্ছে আমি এর আগে কখনো কাজ করিনি, প্রথমবার আমি ওয়েবে কাজ করছি, তাহলে এটা এইভাবে রেডি থাকবে না। তখন আপনারা যেটা করতে হবে যে এটা প্লিজ খেয়াল করেন সবাই, রাইট বাটনে ক্লিক করব এই ফাইলের উপরে, তারপরে ওপেন হইতে যাব, তারপর এখান থেকে কি চুজ ডিফল্ট প্রোগ্রাম দিব, চুজ ডিফল্ট প্রোগ্রাম। এরপরে এখানে আপনার কম্পিউটারে যেসব ব্রাউজার ইনস্টল আছে সেগুলো দেখাবে। আপনি রেগুলার যেটা ইউজ করেন, যেমন হতে পারে কি গুগল ক্রোম, হতে পারে ফায়ারফক্স বা অন্য যে কোনোটা, অথবা যেটা আপনার ভালো লাগে সেই ব্রাউজারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে ওই টিক দেওয়া থাকবে, এরপরে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। এরপর থেকে আর এরকম করতে হবে না, জাস্ট এসে কাজ কি ক্লিক করবেন, ওপেন হয়ে যাবে, শেষ। ক্লিয়ার সবাই? একটা আমি যেভাবে বললাম স্টেপটা এইভাবে করে একবার সবাই একটু প্র্যাকটিস করে ফেলেন তো। সেভ করবেন লোকেশনে, তারপর কি এখানে আসবেন। প্রথমবার ওপেন করার জন্য কি করবেন, ফাইলটার উপর মাউস পয়েন্টার ক্লিক করে ওপেন হইতে যাবেন, ওপেন হইতে থেকে চুজ ডিফল্ট প্রোগ্রামে যাবেন, তারপর এখানে টিক দিয়ে দিবেন। তারপরে যে ব্রাউজারটা আপনার ভালো লাগে সেই ব্রাউজারে কি আপনি ক্লিক করতে পারেন, তারপর এটা ওপেন হয়ে যাবে। শুধু একবার এটা করেন সবাই প্লিজ। ফাইল নেম কি দেবো? মিনিংফুল যেটা ভালো লাগে। আমি দিলাম কি ফার্স্ট কোড। আমি দিতে পারবো? হ্যাঁ দিতে পারেন অবশ্যই, তবে অবশ্যই লাস্টে কি রাখবেন, ডট এচটিএমএল। এই কাজটা একটু প্লিজ সবাই করেন। প্রথমে যেটা লিখতে হবে ডট টাইপ, ডট টাইপ এচটিএমএল দেখা যায় পিছন থেকে। হ্যাঁ ওকে, বড় তো করবেন, কোথায় করে এখানে বলছে কন্ট্রোল নাম প্লাস নাম প্লাস, নাম কোনটা আবার পাইছি আবার দেখা যায়। ওকে গ্রেট, প্রথমে ডট এচটিএমএল শেষ। এরপরে বললাম কি কোডিং এর শুরুতে থাকবে এচটিএমএল, কোডিং এর শেষে থাকবে এচটিএমএল। এই লাইনটি কিভাবে লেখা যায় একটু দেখেন। একটু দিকে আগে দেখেন কি হচ্ছে, দেখেন আগে পরে খুঁজেন, একটু দেখে খেয়াল করেন। এচটিএমএল মানে যে কোনো ট্যাগ যার ক্লোজিং আছে, আমরা জানি এটার ক্লোজিং আছে, ওই ট্যাগটা প্রথমে যখনই শুরু করবেন তখনই ক্লোজ করে দিবেন। যেমন এটা আমরা জানি যেসব ট্যাগের কি এসটিএমএল ক্লোজিং থাকবে সেগুলো স্টার্ট করে ক্লোজিং করে দিব। ওকে, তাহলে কথা হচ্ছে পর মাঝখানে কোডটা কিভাবে লিখবো। আমার এখান থেকে এসটিএমএল এর মাঝখানে তো আর অনেক কিছু ছিল না, এই জন্য যেটা করবেন যে আপনি মাঝখানে যাবেন, আগে কার্সারটা মাঝখানে যাবেন, নিয়ে এন্টার দিবেন। এভাবে একটা লাউক, দুইটা লাউক, তিনটা লাউক, এন্টার দিবেন। মানে দুইটার বেশি লাগার কথা না, মানে আমাদের নোটপ্যাড অনুযায়ী দুইটা লাগবে,
আর অন্য এডিটর হলে একটাই হয়ে যায়। ওকে, এটা দিলাম, দেওয়ার পরে এরপরে কি আছে, HTML এর ভিতরে দুটো অংশ থাকবে, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে যে বডি। লিখে বলবেন হেড। হেডের ক্লোজিং আছে না, তাহলে শুরুর সাথে সাথে কি করে দিতে হবে, ক্লোজ। পরের কোডটা লেখার জন্য চলে আসতে হবে কোথায়, মাঝখানে, এন্টার দিব দুইটা দিয়ে, এরপরে যে লেখাটা টাইটেল, টাইটেলটা হচ্ছে কি হেডের নেস্টেড। এরকম নেস্টেড এলিমেন্ট যখনই আমরা পাবো তখনই একটা ট্যাব চাপবো। ট্যাব, কিবোর্ড ট্যাব তো সবাই চিনি, ট্যাব, হ্যাঁ বাম পাশে থাকে উপরের দিকে। ট্যাব চাপবো, ট্যাব চেপে পরের কোডটা লিখবো, যেমন কি মেটা ক্যারেক্টার সেট ইকুয়াল ডাবল কোটেশন UTF-8 কোটেশন ব্র্যাকেট ক্লোজ, এভাবে। ওকে, পরের লাইন যেটা লিখার সেটার জন্য একটা এন্টার দিব। টাইটেল, টাইটেল ম্যাটার নেস্টেড না, টাইটেল কার নেস্টেড, হেডের নেস্টেড, তার এটা অলরেডি আমাদের কি এক স্টেপ ডান দিকে আছে, তাহলে আমার এখানে আর কোনো ট্যাব টুপ চাপতে হবে না। তাহলে আমি কি করবো, এখানে টাইটেল শুরু করব, টাইটেল শেষ করব, এটার মাঝে কন্টেন্ট থাকুক, এলিমেন্ট থাকুক, যাই থাকুক, শেষ করে তারপর লিখবো, আগে না। ওকে, যেমন আমরা এখানে লিখতেছি কি ফার্স্ট কোড। ওকে, শেষ। একটু লিখার পরে একটু Ctrl+S চাপেন, আর এরপরে ফাইল যতবারে প্রথমবার সেভ করার পরে পরের বার থেকে সেভ করার জন্য আর এখানে কোথাও কি যাইতে হবে না, গেলেও হয় না গেলেও চলে, কিবোর্ড থেকে শুধুমাত্র Ctrl+S চাপবেন, Ctrl+S। তাহলে এর আগে দেখুন লাল, এরপরে হয়ে যাবে এরকম সিম্পল সাদা। এটা হয়ে গেল না, হয়ে যাওয়ার পরে এই ফাইলটা আমি একবার ওপেন করছিলাম না ব্রাউজারে, এটা কাটবেন না যতক্ষণ তাদের কাজ শেষ হচ্ছে, এটা কি কাটবেন না। এখানে এসে জাস্ট কি রিলোড দিবেন, অথবা রাইট বাটনে ক্লিক করে রিলোড দিবেন। এখানে একটু খেয়াল করেন কি লেখা আছে, ফার্স্ট কোড HTML, রিলোড দিই, তাহলে এখন দেখেন কি হয়ে যাচ্ছে, মাই ফার্স্ট কোড। ওকে, আমার এটা কিন্তু আর এখান থেকে ক্লিক করে রান করা লাগে নাই, একবারে রান করব, রান কবার করব, একবারই করব। এরপর জাস্ট এখানে এসে কি রিলোড দিব, বা এখান থেকে রিলোড দিব, রিলোড দিলে দেখা যাবে, রাইট। ওকে, এখানে আমি কোড করব, সেভ করব, আর আমার ফাইল যেহেতু ওপেন আছে আমি এখানে গিয়ে জাস্ট রিলোড দিব, আমি আউটপুট দেখব, শেষ। ক্লিয়ার সবাই? ওকে, একটু আমার শেষ। এরপর হেডের পর আমার কি আছে, বডি আছে। তাহলে এখানে আসবে, আগে দেখেন একবার ক্লিয়ার হয়ে বুঝে যান প্লিজ, পরে কোড করেন, কোড করার সময় দিব। এরপর আমি কি বডি শুরু করলাম, তাহলে অবশ্যই বডি ক্লোজ করে দিব, শেষ। এবার যা হিসাব নিকাশ সব মাঝখানে এসে করব। ওকে, আর বডির মধ্যে যা থাকবে সবকিছু কিন্তু বডির নেস্টেড, তাহলে শুরুতেই আপনি এখানে একটা ট্যাব চেপে দিবেন। ওকে, এরপর আমাদের প্রথম ট্যাগ আমরা লেখা শুরু করব। প্রথম ট্যাগ কোনটা আমাদের, পি। পি ট্যাগ শুরু করব, পি ট্যাগ শেষ করব। আর এখানে আমরা লিখি কি লিখবো, দিস ইজ মাই ফার্স্ট কোড, যা কিছু লেখেন ইচ্ছা আপনার, লিখলাম। হ্যাঁ, লিখে আমি একটু ব্রাউজারে আসে, রিলোড দেই, দেন দিস মাই ফার্স্ট কোড চলে আসছে। ওকে, তাহলে আমরা কিন্তু সাকসেসফুলি HTML5 এর বিল্ডিং ব্লকস, স্ট্রাকচার, বয়লারপ্লেট করে ফেললাম। এবার যে প্যাটার্নে আমি কোডটা করলাম, এই প্যাটার্নটাকে সবাইকে বুঝতে পারছেন? একটু ট্রাই করেন, হয়ে যাবে। আমি কোডটা যেভাবে করলাম এভাবে করেন প্লিজ সবাই। ওকে, একটু সময় লাগছে। যা করলাম এটা আমি বাদ, দরকার না, আমি ফেলে দিচ্ছি, এটা ফেলে দিচ্ছি নাই। হ্যাঁ, প্রথমে যেটা করবেন সুন্দর করে হচ্ছে কি নোটপ্যাডটা ওপেন করবেন, যেখানে থাকুক কম্পিউটারে অবশ্যই থাকবে। আমি সার্চ করে নিয়ে নিলাম। ওকে, নোটপ্যাড আসলো, এটা নাই, আমার ফাইলটা নাই, ফেলে দিলাম, একদম ফ্রেশ, নিউ ওয়ান নামে একটা ফ্রেশ ফাইল আছে। প্রথমে যেটা করব যে এরকম একটা ফাইল নিব, যদি না থাকে নিয়ে নিব, নিয়ে নেওয়ার পরে এটার ফাইল মেনুতে যে সেভ করব। প্রথমে একটা মিনিংফুল নাম দিব, আর কোথায় সেভ করতে এটা খেয়াল করব। যেমন আমি যদি থাকি ডেস্কটপে, তাহলে আমাদেরকে যেতে হবে কি দিস পিসিতে, দেন যে ড্রাইভে আমি আমার ওই ফোল্ডার করছি ওই ফোল্ডারে আমি যাব, সেটা হতে পারে CDE। তো সিটা অ্যাভয়েড করা ভালো, আপনার পাশের পিসিতে সিতে করবেন না, ডেস্কটপে করবেন না, ডকুমেন্ট ডাউনলোড যেগুলো আছে সেগুলোর মধ্যে করবেন না। অবশ্যই সি ছাড়া অন্য DEFG যা আছে ওগুলা থেকে যেন একটা পছন্দ করবেন, পছন্দ করে একটা ফোল্ডার করে নেবেন। সেই ফোল্ডারের মধ্যে প্রতিদিনের কাজগুলো করবেন আলাদা আলাদা ফোল্ডার করে। যেমন আমি করলাম বেস 3, আপনারা আপনাদের নাম দিয়ে করলেন, বাসায় এরকম কোন একটা নাম দিয়ে করবেন। আর ওই ফোল্ডারের মধ্যে কিন্তু প্রতিদিনের কাজগুলো আলাদা আলাদা হবে, কি ফোল্ডার ওয়াইজ থাকবে। তাহলে আপনি কাজগুলো পাইতে সুবিধা। আপনার এই কোর্সটা আজকে শেষ করে যদি আপনি 1 বছর ঘুমায় যান, এরপরে উঠে যদি আপনি আসেন, তাহলে আপনি কাজগুলো গোছানো পাবেন। নাহলে এখানে একটা ওইখানে একটা 10 জায়গায় 10টা ছড়া ছিটা থাকবে, আপনি নিজের কাজ নিজেই পাবেন না খুঁজে।
এরপরে কয়েক বার মনে হবে যে এটা কি নতুন নতুন মনে হবে আর কি। এই জন্য সবগুলো গোছায় রাখবেন। আমার বেস 3 হলো যে এটা আমাদের প্রজেক্ট, এই প্রজেক্টের মধ্যে প্রতিদিনের প্রজেক্টগুলো আলাদা আলাদা করে আসবে। আজকে ডে 5 আমি ডে 5 নিয়ে নিলাম। এই ফোল্ডার নেওয়ার ক্ষেত্রে একটা বিষয় ভালো করে বারবার বলছি, খেয়াল রাখবেন। এই ভুলটা আপনারা এখনো করছেন, আমি অনেকের পিছিয়ে দেখছি এটা আছে। সেটা হচ্ছে কি, আমরা আজকে থেকে ওয়েবের জন্য যতগুলো ফোল্ডার এবং ফাইল নিব, সেটা যে ফাইলই হোক যে ফোল্ডারই হোক, এসে ফোল্ডারের মাঝখানে কোনো ধরনের স্পেস দিব না। ওকে, আর ফোল্ডার বা ফাইলের নামগুলো বড় হাতের হবে না। দুটো শর্ত, একটা হচ্ছে কোনো স্পেস দিব না, আবার হচ্ছে ফোল্ডার বা ফাইলের নামগুলো কি বড় হাতের অক্ষরের হবে না, সবগুলো ছোট হাতের হতে হবে। যদি একাধিক ওয়ার্ডের নাম হয় ফোল্ডার বা ফাইলের নাম, তাহলে মাঝখানে মাঝখানে কি আন্ডারস্কোর দিবেন। ওকে, যেমন হতে পারে কি, একটা নিউ ফোল্ডার নিচ্ছি, ডে আন্ডারস্কোর 05 শেষ, এভাবে। ওকে, আচ্ছা শেষ। এটা এবার এটার ভিতরে যে আমি কোথায় আছে, ডে 5 এর ভিতরে আছি, কি সিলেক্ট করতেছি, আবার আমার এই ফাইলটা সেভ করো, যে ফাইলটা আমি নিছিলাম আর কি। এখানে এসে একটা মিনিংফুল নাম দিব, যে নামটা দেখলে বুঝতে যাবে এটার ভিতরে কি আছে। ওকে, যেমন আমি দিলাম কি, একটা যেটা নিছিলাম ওটা আবার রিপিট করতেছি, যেমন কি ফার্স্ট কোড। দেখেন আমার এখানে দুইটা ওয়ার্ড, আমি মাঝখানে ইউজ করলাম কি আন্ডারস্কোর। আবার এটার ডট এচটিএমএল দিতে হবে। যখনই ডট এচটিএমএল দিব তখনই এটা কি ওয়েব হিসাবে কাউন্ট হবে, আদারওয়াইজ কাউন্ট হবে না। সেভ দিলাম, এখন কোডের ফাইলের নামটা কি চেঞ্জ হয়ে গেল। আর আমরা যদি একটা লোকাল ফোল্ডারে আসি, দেখেন ডে 5 এর মধ্যে আমার এই ফোল্ডার ফাইলটা কি চলে আসছে। এখন আপনাদের অনেকের বাসার পিসি গুলাতে যেভাবে দেখা যাবে জিনিসটা, সেটা হচ্ছে এরকম। এখানে ডট এচটিএমএল দেখা যাবে না, এটা অনেকের পিসিতে এরকম থাকবে। তখন আবার এখানে এসে রিনেম করে ডট এচটিএমএল দিয়েন না। তখন যেটা করবেন, যেটা যদি না দেখা যায় এক্সটেনশনটা, তাহলে যেটা করবেন যে ভিউতে যাবেন। ভিউ, এখানে উইন্ডোজ ছাড়া ম্যাক ইউজ করেন কেউ আছে, ম্যাক বা লিনাক্স ইউজ করে কেউ আছে না, তাহলে একই প্রসেস সবার জন্য। হ্যাঁ, তাহলে আমরা ভিউতে যাব। ভিউতে যে এখানে একটা ফাইল নেম এক্সটেনশন যেটা আছে না, এখানে টিক দিয়ে দিবেন একটা। টিক দিলে যতগুলো ফাইল থাকবে আমাদের পিসিতে সব ফাইলের এক্সটেনশন দেখা যাবে। তাহলে আমরা কোনটা ডক ফাইল, কোনটা এচটিএমএল ফাইল, কোনটা পিডিএফ ফাইল বুঝতে পারবো। ক্লিয়ার? ভিউতে যাব, ভিউ থেকে এই ফাইল নেম এক্সটেনশনটা কি টিক দেওয়া থাকলে তো আমরা আগে থেকে দেখতে পাইতাম, টিক দেওয়া না থাকলে এখানে এসে কি টিক দিয়ে দিবে, সিম্পল প্রসেস। তাহলে আমরা কি পাবো, এখান থেকে কি ডট এচটিএমএল বা কি ফাইল এটা আমরা দেখতে পাবো। প্রথমবার আমার পিসিতে যেহেতু আগে কখনো আমি ওয়েবের কাজ করি নাই, প্রথমবার এই ফাইলটা ক্লিক করলে রান হবে না। প্রথমবার যেটা করবেন, ওই ফাইলের উপরে রাইট বাটন ক্লিক করবেন, তারপর ওপেন হইতে যাবেন, দেন হচ্ছে চুজ ডিফল্ট প্রোগ্রামে যাবেন, তারপর যে ব্রাউজার আপনার ভালো লাগে সেই ব্রাউজারটা সিলেক্ট করুন। তবে আগে এখানে একটা কি টিক চিহ্ন দিয়ে দিবেন, যাতে পরবর্তীতে আপনার চুজটা আমার উইন্ডোজের কি খেয়াল থাকে। তা আমি টিক দিয়ে এটা দিলাম, তাহলে আমার ব্রাউজারে আমার ফাইলটা কি ওপেন হয়ে গেল। এর পরের বার থেকে আর এটার দরকার নাই, আপনি জাস্ট কি ক্লিক করলেই ওপেন হবে। জীবনে একবার করলেই শেষ, কাজ শেষ। এরপর এখানে আসলাম, এবার কোডিং কিভাবে আমরা করব। প্রথমে ডট টাইপ এচটিএমএল লেখা শেষ, দেন এন্টার নিচে আসলাম, যে কোনো একটা শুরু করলে শেষ করে দিব। এচটিএমএল শুরু করলাম, এচটিএমএল শেষ করলাম। বাড়তি কোনো স্পেস দেওয়ার দরকার নাই। আপনি একটা দিয়ে যদি দেখেন যে এরকম স্পেস হয়ে গেছে, তাহলে একটাই দিবেন। আর যদি দেখেন যে একটা দেওয়ার পরে স্পেস হচ্ছে না, তাহলে দুইটা দিবেন, বাট আর দেওয়ার দরকার নেই। ওকে, দুইটাই দেন। দুইটা দেওয়ার পরে আপনি যে কোড করবেন না, কোড লিখে তালে তালে কিন্তু কি এইটা নিচে নামা শুরু করবে। ওকে, এখন আমি যদি এভাবে লিখে, আমি যদি এখানে কোড লিখি, তাহলে কিন্তু এই স্পেসটা কি আর সারা জীবন থেকে যাবে, এটা রিমুভ হবে না। তো এখানে বাড়তি আমি দেখলাম যে আমার আগের কোডে কি আমি এখানে রাখছি দেখে আমরা অনেকে স্পেস দিচ্ছি। এখানে আসার জন্য কিন্তু আমি স্পেস দিই না, আমি কোড করছি। আমাদের এটা নিচে নামানো দরকার, তবে এই জন্য কোড করতে হবে, কিন্তু স্পেস না। কোড করলে কোডের প্রয়োজন অনুযায়ী এটা কি নিচের দিকে নাম থাকবে। ওকে, তো আমি হচ্ছে এটা এইভাবে ছিল। ওকে, দেন আমি এখানে একটা স্পেস দিলাম, মাঝখানে ফাঁকা হচ্ছে না, তাই আমি আরেকটা স্পেস দিলাম। এরপরে আমাদের হচ্ছে কি, আমরা বলছিলাম কি নেস্টেড এলিমেন্ট যদি থাকে তাহলে আমরা এক স্টেপ ডান দিকে যাব, কিন্তু আমাদের এখানে দুটো মেইন ট্যাগ আছে, একটা হচ্ছে কি বডি, একটা হচ্ছে হেড। এই ট্যাগগুলো একবারই আসে, রিপিট হয় না। এজন্য আমরা যেটা করি যে এই ট্যাগগুলোর কি HTML এর ওই লেয়ারে রেখে দিই, একই লেয়ারে রেখে দিই। তবে আপনারা যদি হচ্ছে যে এগুলো এরকম করে করেন, HTML থেকে এক স্পেস মানে একটা ট্যাব ডান দিকে সরায় দেন, তাও রাইট। আবার যদি আমরা যদি HTML দিয়ে সরাসরি এক লেয়ার রাখি, তাও রাইট। দুইটাই অ্যাকসেপ্টেড, সমস্যা হবে না। তারপরে হচ্ছে আমরা এটা ভ্যালিডেশন করে দেখবো প্রবলেম হয় কিনা। যদি প্রবলেম হয় তাহলে আমরা এই ফরম্যাট ইউজ করবো, আর যদি প্রবলেম না হয় তাহলে আমরা এই ফরম্যাট ইউজ করবো। হেড শুরু করব, হেড শেষ করব,
আর মাঝখানে এসে হেডার যা লিখার লিখবো। তবে এভাবে দুইটা এন্টার দিব আর মাঝখানে ট্যাব দিব, যে নেস্টেড এলিমেন্ট এটা ট্যাব দিয়ে ডান দিকে আমরা সরে যাব। প্রথমে কি লিখতে হবে, মেটা ক্যারেক্টার সেট, এটা মানে হচ্ছে CHAR SET মানে ক্যারেক্টার সেট, মানে ক্যারেক্টারের সেট ইকুয়াল UTF8। হ্যাঁ, এটা ছোট হাতে লিখলেও হবে, কাজ করার সমস্যা নেই। স্ল্যাশ গ্রেটার দেন। আমাদের যে সিঙ্গেল ট্যাগ গুলো থাকে ওগুলো এইভাবে ক্লোজিং করতে হয়। ওকে, টাইটেল শুরু করব, টাইটেল শেষ করে ফেলবো। হ্যাঁ, আর কেউ সেটা দেখেন, আগে কিন্তু আমি কি লিখলাম, আগে স্ল্যাশ দিয়ে দিলাম, তারপরে ওয়ার্ডটা লিখতেছি। হ্যাঁ, আগে ওয়ার্ড লিখে তারপর স্ল্যাশ দিতে যায় না। এরপর এখানে যা লেখা লিখে দেন, XYZ যা আপনার ভালো লাগে। তাহলে আমাদের হেডারের কাজ আপাতত শেষ। তাহলে আমরা চলে আসবো হেডের নিচে, জাস্ট একটা এন্টার দিলে হয়ে যাচ্ছে। বডি শুরু করলাম, বডি শেষ করব। হ্যাঁ, ওকে, দেন মাঝে আসি, মাঝে এসে হচ্ছে কি এন্টার চাপি, একটা দুটো যা প্রয়োজন চাপবো, চাপার পরে ট্যাব চাপেন, ট্যাব চাপে এখানে কি আবার নতুন করে ট্যাগ লিখেন। যেমন আমি লিখলাম কি H1, এখানে লিখলাম কি হ্যালো ওয়ার্ল্ড। আবার আমার কোড লিখে শেষ, আমি এখন আউটপুট দেখতে চাচ্ছি, তাহলে কিবোর্ড থেকে Ctrl+S চাপবেন, চেপে, কারণ হচ্ছে কি আমাদের আগে এটা একবার কি সেভ হয়ে গেছে আমাদের, এরপরে জাস্ট কিবোর্ড থেকে Ctrl+S চাপলে সেভ হয়ে থাকবে এটা। দেন আমার ফাইল যদি কি ব্রাউজার লোড করা থাকে, জাস্ট এখানে জাস্ট কি করবেন, রিলোড, তাহলে আমার আউটপুটটা চলে আসবে। ক্লিয়ার সবাই? ওকে, আশা করি আর ভুল হবে না। আপনারা হচ্ছে আপনি রাইট ওয়েতে থাকবেন, একটা ব্রেক নিয়ে নেন, ব্রেকের পরে বাকি কথা হবে। ওকে, তো আমরা যে দুটো ট্যাগ শিখলাম, দুটো বলতে অনেক কয়েকটা ট্যাগ শিখলাম। প্রথম হচ্ছে কি HTML ট্যাগ শিখলাম, হেড ট্যাগ, মেটা ট্যাগ, টাইটেল ট্যাগ। এরপর শিখছিলাম কি P ট্যাগ। একটা জিনিস দেখেন, এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, সেম লেখাটা এখানেও লিখলাম, আউটপুটে যাচ্ছি। একটা P এর মধ্যে হ্যালো ওয়ার্ল্ড এরকম, H1 এর মধ্যে হ্যালো ওয়ার্ল্ড এরকম। এটা কারণ কি? এটা কারণ হচ্ছে যে আমরা বলে আসছিলাম কি ব্রাউজারে কোনো কিছু মানে কিভাবে শো হবে এটা কে নির্ধারণ করে দেয়, ট্যাগ। এই ট্যাগগুলো কে নির্ধারণ করে রাখছে, HTML এর পক্ষ থেকে নির্ধারিত বা রিজার্ভ কিওয়ার্ড সবগুলো। এই ট্যাগগুলোর প্রতিটা ট্যাগের কিছু না কিছু বৈশিষ্ট্য আছে। ওকে, বৈশিষ্ট্য বা এগুলো আমরা বলি প্রপার্টি বলি আর কি, মানে তার কিছু সম্পত্তি আছে, কিছু কিছু প্রপার্টি আছে, বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলোর কারণে এই ট্যাগের মধ্যে যে কন্টেন্টগুলো থাকে সেই কন্টেন্টগুলো কিভাবে ব্রাউজার ডিসপ্লে হবে সেটা নির্ধারিত হয় আর কি। মনে করেন যে P এর বৈশিষ্ট্য কি, তাহলে সে হচ্ছে লেখাটা কি কিছুটা ছোট করে দেখাবে আর নরমাল ফ্লোতে থাকবে। আর H1 এর বৈশিষ্ট্য কি, সে হচ্ছে লেখাগুলোর একটু মোটা করে দেখাবে, আর ফন্ট সাইজটা হবে যে P এর তুলনায় আরো অনেক বেশি বড়। এরকম সব ট্যাগের কিছু না কিছু বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলোর কারণে বা এই প্রপার্টিগুলোর কারণেই আমরা আউটপুটে এত ভেরিয়েশন দেখতে পাই। আমরা বলতেছিলাম যে সবকিছু ট্যাগ, যে সবকিছু ট্যাগ হতে সবকিছু একরকম আসার কথা, কিন্তু না, এক একটা ট্যাগের বৈশিষ্ট্য এক এক রকম। এই জন্যই আমাদের কি হয়, আমরা এত ভেরিয়েশন দেখতে পাই আসলে, যে এক একটা স্ট্রাকচার এক এক রকম হয়। ওকে, আর ট্যাগের আলাদা আলাদা ভেরিয়েশন আছে থেকে আমাদের কি ওয়েবসাইটগুলো অ্যাপ্লিকেশনগুলো এত সুন্দর, না হলে কিন্তু সবগুলো একরকমই লাগতো দেখতে। ওকে, আমরা হচ্ছে কালকে একটা জিনিস পাইছিলাম, ওয়ার্ল্ড ফার্স্ট ওয়েবসাইট। এটা দেখেন, এটা হচ্ছে যে দুনিয়ার প্রথম ওয়েবসাইট, আমরা এটা দেখতে যাচ্ছি। দেখেন, আমরা ইতিহাসে সাক্ষী হয়ে যাচ্ছি সবাই কিন্তু। হ্যাঁ, এটা হচ্ছে দুনিয়ার প্রথম ওয়েবসাইট, হচ্ছে এটা। ঠিক আছে, এরকম ছিল ওয়েবসাইটটা। তো এটা তো যে তৈরি করছিল, আবার নিশ্চয় বুঝতে পারতেছেন কে তৈরি করছে এটা, টিম বার্নার্স-লি। যে বানাইছিল HTML-টা সে এটা তৈরি করলো। দুনিয়ার প্রথম ওয়েবসাইট হচ্ছে এটা। ওকে, এখানে আর কিছু আছে, ব্রাউজ দ্য ফার্স্ট ওয়েবসাইট, ব্রাউজ দ্য ফার্স্ট ওয়েবসাইট ইউজিং দ্য লাইন মোড ব্রাউজার সিমুলেটর। এরকম কিছু একটা দিয়ে এটা বানাইছিল, এটা একটা ফার্স্ট, এই প্রযুক্তিতে এটা ফার্স্ট। এরপর এটা কি লার্ন অ্যাবাউট দ্য বার্থ অফ ওয়েব, মানে ওয়েবের জন্ম, যে ইতিহাস নিয়ে আমরা কালকে আলোচনা করছিলাম, সেই ইতিহাসটা এখানে ওরা কিছু কি আলোচনা করছে। ওই যে এই লোক আর কি, টিম বার্নার্স-লি। ওকে, আচ্ছা, এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে লার্ন অ্যাবাউট CRN দ্য ফিজিক্স ল্যাবরেটরি হোয়ার দ্য ওয়েব ওয়াজ ব্রন। তাহলে এটা কোথায় জন্ম হচ্ছে ওয়েবে, সেটা তাহলে আমরা কি জেনে গেলাম, ফিজিক্স ল্যাবরেটরিতে। কোথাকার? CRN এর ফিজিক্স ল্যাবরেটরিতে। ফিজিক্স ল্যাবরেটরিতে শুধুমাত্র হচ্ছে যে কেমিক্যাল নিয়ে কাজ হয় তা না,
কোডিং নিয়ে কাজ হতে পারে। জি হ্যাঁ, যাই হোক এই আর কি। তো এগুলা দেখেন দেখতে খুব সিম্পল মনে হলে এগুলাতে আসলে অনেক বেশি ইনফরমেশন আছে যেগুলো আমাদের জানা জরুরি আসলে। যে আমরা ওয়েব নিয়ে কাজ করতে চাই, ডিপ নলেজ যদি থাকতে হয় এগুলো জানতে পারেন, দোষের কিছু না। ওয়েবসাইটের নাম কি? এটা হচ্ছে কি info.crn.ch। ওকে, এখানে গেলে আমরা দুনিয়ার ওয়ার্ল্ডের ফার্স্ট ওয়েবসাইটগুলো সম্বন্ধে আমরা জানতে পারবো আমরা। ওকে, আর আমরা অলরেডি কিন্তু ওই যে স্যার টিম বার্নার্স লি তার সম্বন্ধে অনেক কিছু আমরা জানি। বিশেষ করে জানি সে 2টা বিয়ে করছে। ওকে, ইম্পর্টেন্ট ইনফরমেশন এটা এতে আসতে পারে কোথায়? না না, ওই যে আপনাদের যে গভর্নমেন্ট যাওয়ার যে পরীক্ষাগুলো কি কয়, হ্যাঁ এই যে বিসিএস আসতে পারে। হ্যাঁ ঠিক আছে, এটাও আসতে পারে। কে কয়টা বিয়ে করছে? আচ্ছা ওকে ফাইন, আমরা একটু কোডিং এ আসি, আমরা আরো কিছু শিখি। ওকে, এগুলাকে বলা হচ্ছে যে হেডিং ট্যাগ বা হেডিং ট্যাগের সিরিজ। যদি হেডিং ট্যাগ বলি তাহলে সেটা হতে পারে H1, হতে পারে H2, হতে পারে H3, হতে পারে H4, হতে পারে H5, হতে পারে H6। আর যদি বলে যে হেডিং ট্যাগের সিরিজ তাহলে সেটা হবে H1 থেকে H6। পিছনে যারা আছেন প্লিজ একটু খেয়াল করবেন, হেডিং ট্যাগ বললে H1 থেকে H6 যে কোনো একটা হতে পারে, আর হেডিং ট্যাগের সিরিজ বললে কি বুঝবেন? H1 থেকে H6 সবগুলাই বোঝাচ্ছে। হেডিং ট্যাগ নরমালি হেডিং বলতে আমরা কি বুঝি, মানে এটা হচ্ছে কি একটা টাইটেল আকারে থাকে আসলে নাকি, আর সেটা নরমাল ফ্লো থেকে একটু আলাদা দেখাবে, আলাদা থাকবে। একইভাবে আমরা এখানে দেখেন একটা H1 দিলাম, এটা কিন্তু একটা কি হেডিং ট্যাগ। এটা অলরেডি বুঝতে পারছি এটা আউটপুট কেমন আসছে, পি তুলনা অনেকটা বড়। আমরা যদি আলাদা যে আমাদের হেডিং ট্যাগ যেগুলো ছিল এগুলো সবগুলো যদি এখানে লিখি তাহলে কেমন দেখায় কোনটা আমরা একটু দেখি চলেন। আমি লিখি, তারা আপনারা লিখবেন, আগে দেখেন কিভাবে লিখতেছি। কন্টেন্ট একই থাক, কপি করলাম, কন্ট্রোল বি। কন্টেন্ট কপি পেস্ট করার সমস্যা নেই, কিন্তু ট্যাগগুলো কপি পেস্ট করবেন না, আপাতত লিখতে থাকেন। কপি পেস্ট করবেন, শর্টকাট লিখবেন পরে H4 আর আপনারা হচ্ছে যখন সুযোগ পান যে আমি আমাদের হচ্ছে কোনো কারণে ক্লাস একটু হচ্ছে না, আমরা একটা ব্রেক লং টাইম নিয়ে নিছি, তবে আপনারা হচ্ছে বসে না থেকে ওয়েব নিয়ে কাজ করবেন, ওয়েবের বিভিন্ন জিনিসপত্র দেখবেন W3 স্কুল বা অন্যান্য জায়গায় যে অথবা বসে টাইপিং করবেন, সময়টা নষ্ট করবেন না, যেটা করেন কাজে লাগবে। ওকে, তো আমরা H1 থেকে H6 আমাদের সবগুলো যে সিরিজ যেটা আছে হেডিং এর, হেডিং ট্যাগ বলতে এই 6টাই, আর কোনো কিছু নাই হেডিং ট্যাগ বলতে। ওকে, এই 6টা যদি আমরা আউটপুটে নিয়ে আসি একসাথে তাহলে দেখেন কি হয়। H1টা তুলনামূলক বড় আর H6টা তুলনামূলক কি ছোট, আর সবগুলো এভাবে সিরিয়ালে কি ছোট থেকে বড় হচ্ছে বা বড় থেকে ছোট হচ্ছে। এবার আপনার যেখানে যে মাপের হেডিং দরকার আপনি সেখানে সেটা আপনি ইউজ করতে পারেন। মনে করেন যে আপনার দরকার হচ্ছে যে H2 এর সমপরিমাণ একটা হেডিং, তাহলে আপনি H2 ইউজ করবেন। যদি দরকার হয় H6 এর মতো তাহলে H6 ইউজ করবেন। ওকে, তো এগুলো আমরা হেডিংটাকে এসব ইউজ করতে পারি, এগুলোর কোনো বিধিনিষেধ নাই। তবে শুধুমাত্র H1 এর জন্য একটা রুলস আছে, H1 এর জন্য একটা রুলস আছে। সেটা কি? এটা বলা হয় যে একটা নরমালি হেডিং যদি আপনি একটা প্যারাগ্রাফ লিখেন, একটা এসে লিখেন, ওখানে হেডিং কয়টা হয়? একটা থাকে না? এই জন্য H1 এর জন্য একটা রুলস বলা হয় যে একটা ওয়েব পেজে, একটা সিঙ্গেল ওয়েব পেজে হেডিং থাকবে একটা। কোন হেডিংটা? H1। H1 দিয়ে যদি হেডিং দিই তাহলে H1 একবার ইউজ করতে পারবো একটা ওয়েব পেজে। আর যদি আরো সাব হেডিং দরকার হয় তাহলে সেখানে আমি কি H2 থেকে H6 যে কোনোটা যতবার ইচ্ছে ইউজ করতে পারবো, তবে H1 একটা ওয়েব পেজে শুধুমাত্র একবার ইউজ হবে, এটা রুলস। ওকে, যেহেতু নরমালি হেডিং একবারই থাকে। আর নরমালি এটা আসেন, এটা একটা কিন্তু কি আমার হচ্ছে যে এটা কিন্তু একটা আর্টিকেল, এটা যদি আর্টিকেল হয় মনে এটা মেন কি বলে হেডিং হচ্ছে এটা, তাহলে এটা H1 থাকবে। আর বাদ বাকি আরে যদি হেডিং থাকে, যেমন এটা একটা হেডিং, আবার এগুলো হেডিং, এগুলো হেডিং, এগুলো হবে অন্যান্য যে ট্যাগগুলো আছে, যেমন ধরো S2, সবগুলো S2 দিয়ে আমি করে ফেলবো, এটা 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 সবগুলো S2, কোনো প্রবলেম নেই। তবে শুধুমাত্র প্রথমটার ক্ষেত্রে বা যেটা মেন হেডিং সেটা হবে H1, আর মেন হেডিং একবারই হবে একটা আর্টিকেলে, একটা ওয়েব পেজে। ক্লিয়ার সবাই? ওইটা রুলস।
আর মনে করেন যে হচ্ছে যদি আপনি S1 দুইবার ইউজ করেন তাহলে কি আউটপুট আসবে না? আউটপুট আসবে, তবে রুলস ব্রেক হবে। ওকে, ক্লিয়ার? তাহলে এখানে তুলে ফেলুন তো এগুলো সবগুলা, H1 থেকে H6। এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখলাম না, হ্যালো ওয়ার্ল্ডের আগে আমি যদি স্পেস দিই তাহলে কি এগুলো আসবে? আউটপুটে স্পেস গুলো আসে না। ওকে, এটা আসবে না, এগুলো হচ্ছে ব্ল্যাঙ্ক স্পেস, ব্ল্যাঙ্ক স্পেস আসে না, বা হোয়াইট স্পেস এগুলো আসে না। হোয়াইট স্পেস আসবে কোনটা? যদি আমি দুইটা ওয়ার্ডের মাঝখানে দিই এটা আসবে। আবার এখানে যদি আমি অনেকগুলা দিই আর সেগুলো কি আসবে? এগুলো আসবে না, সে একটা কাউন্ট করে। ঠিক আছে, মানে দুইটা ওয়ার্ডের মাঝে বা একাধিক ওয়ার্ডের মাঝে একটা স্পেস কাউন্ট করে, একাধিক স্পেসও কাউন্ট করে না আর কি। আবার ট্যাগের শুরুতে শেষে এগুলো কি কাউন্ট করবে না। আবার আপনি যদি এটা সুন্দর লাগে এভাবে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আর আমার মনে হয় এটাই ভালো। ওকে, আচ্ছা তাহলে আমরা হচ্ছে কি এই পি ট্যাগ, এটার নাম হচ্ছে কি প্যারাগ্রাফ ট্যাগ। ওকে, তাহলে প্যারাগ্রাফ লেখার জন্য আমরা ইউজ করব পি ট্যাগ। আর হচ্ছে যে প্যারাগ্রাফে যদি হেডিং দরকার তাহলে আমরা ইউজ করব কি H1 থেকে H6 যেটা প্রয়োজন সেটা। ওকে ওকে, আশা করি আপনারা বুঝে গেছেন। এরপর এখানে আসলাম, আচ্ছা আমরা একটু বড় প্যারাগ্রাফ নিই একটু। হ্যাঁ, যখন বর্ণনা দিব হ্যাঁ একটু বড় প্যারাগ্রাফ নেই, এখন লিখে লিখতে দরকার। লোরেম ইপসাম যে এটা একটা ফ্রি টেক্সট, এটা একটা ওয়েবসাইট, এই টেক্সট এদের টেক্সটগুলো ফ্রি, আমরা এখানে নিতে পারি, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমি এখান থেকে একটা আর্টিকেল কপি করলাম, আপনারা কপি করে দেখেন আগে, একটা আর্টিকেল কপি করলাম। ওকে, আমি এগুলো কেটে দিচ্ছি। হ্যাঁ, একটু খেয়াল করে প্লিজ, আগে দেখেন আমি টাইটেলটা দিচ্ছি এখানে লোরেম ইপসাম। এরপরে এটা যদি টাইটেল হয় তাহলে আমার কি পুরো আর্টিকেল আনতে হবে না? পুরো আর্টিকেল লিখবো কিসের মধ্যে? পি এর মধ্যে। হ্যাঁ, তাহলে আমি হচ্ছে এই লেখাটা পুরো আর্টিকেলটা কপি করলাম। আর্টিকেল এটা হচ্ছে একটা প্যারা। এখন হচ্ছে এটা বড় টেক্সট না, বড় টেক্সট কিন্তু এভাবে এক লাইনে কিন্তু শেষ হবে না। বড় টেক্সট মানে বড় টেক্সট, অনেকগুলো লাইন লাগতে পারে। এই জন্য কি করবো, আবার আগের মধ্যে এটা একটা ফাঁকা করে দিবেন। ওকে, মাঝখানে এসে একটা ট্যাব চাপেন, ট্যাব চেপে এখানে টেক্সটটা বসাই দেন। আর দেখেন কি হচ্ছে, এখানে বিশাল একটা লাইন হয়ে গেছে। এরকম আসলে ভালো, না আসলে খারাপ। আবার যেটা ভালো এটার একটু কি ঠিকঠাক করতে হবে, মানে আমার এরকম আসলে আমি পড়তে পারতেছি না, আসলে এটা আমার কি করতে হচ্ছে, এভাবে স্ক্রল করতে হচ্ছে নিচের দিকে। হ্যাঁ, এটা একটা ঝামেলা। এটা যদি যেটা করবেন হচ্ছে ভিউতে যাবেন, ভিউতে যে ওয়ার্ড ট্র্যাপে ক্লিক করবেন, তাহলে লাইনগুলো এভাবে কি আপনার যেখানে উইডথ শেষ অতটুকু পর্যন্ত কি লিমিটেশন থাকবে। ওকে, আবার যদি বলেন যে আমার এটা ভালো লাগে না, ওইরকম কি টানাটানি করে দেখতে ভালো লাগে, তাহলে ওয়ার্ড ট্র্যাপটা অফ করে দিবেন। এখানে যে এটা টিকটা তুলে দিবেন, ভিউতে যে টিকটা তুলে দিবেন বা টিকটা দিয়ে দিবেন। ওকে, ওয়ার্ড ট্র্যাপ থাকলে তার মানে কি, হ্যাঁ ওয়ার্ড যদি আমার যদি ওয়ার্ডগুলো এমন থাকে যে র‍্যাপিং করা নাই, তাহলে যেটা কি হবে, এই ওয়ার্ড যেখানে শেষ হচ্ছে না কেন অতটুকু পর্যন্ত কি আমার স্ক্রলিং করতে হবে আমাকে। এটা একটু ঝামেলার কাজ বা দেখতে সুন্দর না, এই জন্য আমরা যেটা করে হচ্ছে ওয়ার্ডের ওয়ার্ড র‍্যাপিং করে রাখি। ওয়ার্ড র‍্যাপিং করলে যেটা হয়, যেখানে একটা সেন্টেন্সের অথবা হচ্ছে ওয়ার্ডগুলো যে আমার কি ডিভাইসের উইডথ শেষ, ডিভাইসের বা হচ্ছে যে ব্রাউজারের বা এডিটরের উইডথ শেষ, সেখানে একটা কি ব্রেক নিয়ে নতুন একটা লাইন তৈরি করে এবং পর টেক্সটগুলো ওই লাইনে লিখতে থাকে। এভাবে যাওয়ার পরে যেখানে আবার উইডথ শেষ সেখানে আবার আর নতুন লাইন তৈরি করে সেখানে লিখতে থাকে। ওকে, এটা হচ্ছে এসে কিটের কাজ। এটা হচ্ছে ভিউতে যে ওয়ার্ড ট্র্যাপটা আমরা অন করে দিব। ওকে, তাই এবার চলে আসলে এবার যদি আমরা এটা সেভ দিয়ে যদি একটু ভিউতে যাই, দেখেন এটা সুন্দর করে চলে আসলো। এখানে এটা ওয়ার্ড ট্র্যাপিং করা আছে, ওয়ার্ড ট্র্যাপিং করা আছে বিধায় কিন্তু কি এখানে আমার আর জায়গা নেই এদিকে, এই জন্য এখানে এটা পরের লাইনটা এখান থেকে চলে আসছে। এবার আমার যদি ব্রাউজার ছোট হয় তাহলে দেখেন এখন আছে কি সিন্স দা, একটাবার এটা কিন্তু সিন্স এখানে থাকবে না, আর এটা উইড অনুযায়ী অন্য ওয়ার্ডগুলো বা সেন্টেন্সগুলোকে আস্তে আস্তে নিচের দিকে চলে আসবে। ওকে, হ্যাঁ হুবহু এটার মধ্যে থাকবে না, এটা হচ্ছে উইড অনুযায়ী কথাবার্তা। ওকে, আর এরকম আসে কারণ হচ্ছে এটা ওয়ার্ড ট্র্যাপিং করা আছে। ওয়ার্ড ট্র্যাপিং করা থাকলে এখানে সবগুলো কি এক লাইনে চলে আসতো একদম লম্বা করে। ওকে, এবার এখানে যদি আবার আপনি এখানে একটা আর্টিকেল লিখলেন, এবার যদি আপনার এখানে আরেকটা আর্টিকেল লেখার দরকার কিভাবে লিখবেন? হ্যাঁ, মনে করেন হচ্ছে যে একটু দেখি কি কাহিনী হয়। ওকে, নরমালি আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যেটা করি, এখন আমার এটা একটা আর্টিকেল হয়, আরেকটা আর্টিকেল আমি জাস্ট এভাবে স্পেস দিয়ে লিখলে হয়ে যায় না? তাহলে আমার এই স্পেস সহ কিন্তু কি দেখায়। এখানে কি হবে একটু দেখি, আমরা এইভাবে লিখলাম, লিখার পরে যদি একটা আউটপুটে আসে, এটা কিন্তু দুইটা হচ্ছে না, দুইটা কি একসাথে মার্জ হয়ে গেছে।
এখন এখানেও আমাদের আলাদা আলাদা প্যারাগ্রাফ দেখাইতে হলে কি করতে হবে? যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে এখানে একটা পেজ শেষ, এখানে আমি আরেকটা পেজ শুরু করব। এটা একটা ওয়ে। শুরু করলাম, শেষ করলাম, মাঝে এসে এন্টার দিলাম, আর আমি কি আমার টেক্সটগুলো কি এখানে পেস্ট করে দিলাম। এই না না অন। হ্যাঁ, তাহলে এখানে দেখেন আরেকটা টেক্সট কি, একটা টেক্সট, দুইটা টেক্সট, মানে দুইটা প্যারা চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, ওকে, ফাইন। এবার দেখেন আমরা এখানে যদি একাধিক প্যারা দরকার হয়, আমরা এভাবে কি আলাদা আলাদা পি এর মধ্যে রাখবো আমরা। হ্যাঁ, আলাদা পি রাখলে আলাদা এরকম হয়ে যাবে। আর পি ছাড়াও এটা একভাবে আনা যায়। সেটা কি আমরা একটু দেখি। সেটা একটা সিঙ্গেলটাকে আমাদের ইউজ করতে হবে। হ্যাঁ, আমি এখান থেকে এটা বাদ দিয়ে দিলাম। একটা খেয়াল করেন প্লিজ, পি এখানে শুরু হচ্ছে, পি এখানে শেষ হচ্ছে, একটাই পি। এখানে আমার একটা কি আর্টিকেলের একটা প্যারা এখানে আমি একটা স্পেস রাখলাম, আর একটা প্যারা আমার এখানে। হ্যাঁ, ওকে। আমার এখানে আগে কি একটু আগে ছিল একটা পি এর ক্লোজিং আর স্টার্টিং ছিল, আমি ওগুলাকে বাদ করে দিছি। আমি একবার কি দিয়ে দিছি? হ্যাঁ, একটাই পি রাখলাম। হ্যাঁ, মাঝখানে এগুলো রাখলাম না আর কি, মাঝখানে এগুলো বাদ দিয়ে দিলাম। কোন একটা কিছু শিখবো আমরা এই জন্য। আগে আমরা দেখি প্লিজ। আবার এগুলো কি মার্জ হয়ে গেল, একসাথে হয়ে যাবে, যেটা হওয়ার কথা। এখন আমাদের কাছে একটা সিঙ্গেল একটা ট্যাগ আছে, সেটার নাম হচ্ছে কি ব্রেক ট্যাগ। ব্রেক, ব্রেকের জন্য একটা সিঙ্গেল ট্যাগ আমরা লিখবো কি বিআর, একটা কি স্ল্যাশ গ্রেটার দেন। এই বিআর দিলে একটা ব্রেক হবে। হ্যাঁ, ব্রেক মানে কি লাইন ব্রেক হবে আর কি একটা। এখানে একটা যে লাইন ব্রেক হলে কি হবে, এটার ইতিহাস এখানে শেষ, এরপরে একটা ব্রেক হয়ে মানে একটা এন্টার হয়ে, আমরা যেভাবে ব্রেক বলতে গিয়ে একটা কিবোর্ড থেকে এন্টার দিই না, এর একটা এন্টার পরে পরের লাইনটা কি শুরু হবে। যেখানে আপনার ব্রেক দরকার হবে সেখানে আপনি এটাকে বিয়ার দিতে পারেন। বিয়ার আগে যেটা থাকবে সেটা আগে স্টেপ হবে, আর পরের লাইনটি বিয়ারের পর থেকে কি শুরু হবে। সেটা কিরকম, এই এটা আমার এখানে শেষ, খেয়াল করছেন? এরপর এখানে আরেকটা লাইন শুরু হচ্ছে, কিন্তু মাঝখানে তো ফাঁকা হয় না কিন্তু এখনো মাঝখানে। তো মাঝখানে যদি ফাঁকা দিয়ে যায় তাহলে আমার আরেকটা বিয়ার লাগবে। যতগুলো বিয়ার ততগুলা ব্রেক, ততগুলো বিয়ার ততগুলা ব্রেক। এই যেখানে আরেকটা ব্রেক, আবার যদি আরেকটা দেন, আরেকটা ব্রেক। ঠিক আছে, একটা বিয়ার একটা এন্টার, একটা বিয়ার একটা এন্টার, এটা সোজা হিসাব। ওকে, আচ্ছা। এখন হচ্ছে আমার প্রফেশনালে কি করি আমরা? প্রফেশনালে আমরা আসলে এটা করি না। প্রফেশনালে আমরা আসলে এটা করি না। আমাদের এখানে একটা এটা যদি একটা আর্টিকেল হয়, এটা আর একটা আর্টিকেল হয়। হ্যাঁ, দুটো আর্টিকেলের মধ্যে যদি এভাবে স্পেস দিতে হয় তাহলে আমরা এখানে একটা পিটা ক্লোজ করে দিই। আমরা পি ক্লোজ, পি শুরু। ক্লিয়ার? কারণ হচ্ছে এগুলো তো আলাদা আর্টিকেল। আলাদা আর্টিকেল। হ্যাঁ, আপনার হচ্ছে একটা প্যারাগ্রাফের অনেকগুলো আর্টিকেল থাকে না, এটা একটা আর্টিকেল, এটা একটা আর্টিকেল, মানে সবগুলো। জি জি, স্ল্যাশ এন বলতে বুঝি নাই। বলতে চাচ্ছি যে আমরা হচ্ছে সি তে অথবা জাভাতে করি না, স্ল্যাশ এন দিয়ে নিউ লাইন ক্রিয়েট করি। নিউ লাইন এখানে ওইভাবে প্রিন্ট হবে না। হয় হয় না তো, আমি তো জানি না। আচ্ছা দেখেন তো, হয় না, হয় না, এভাবে এরকম কোনো সিস্টেম নাই। ওটা হলো সি সি প্লাস প্লাসে হয় আর কি, জাভাতে হয়। যাই হোক, সমস্যা নাই, আমরা নর্মালি এইভাবে করি। তবে হচ্ছে যে আপনি যদি এখানে বিয়ার দিয়ে করলে সেটা কি রং হবে? সেটাও রং না, সেটাও রাইট, যেভাবে আপনার ভালো লাগে করতে পারেন। এছাড়া হচ্ছে যেখানে আমার আর্টিকেল শেষ সেখানে পি ক্লোজ। স্ট্যান্ডার্ড হচ্ছে যেখানে আমার কি আর্টিকেল শেষ সেখানে আমার পি ক্লোজ হয়ে যাবে। ক্লিয়ার সবাই? ওকে, এখন কথা হচ্ছে যে এটা আমরা কেন করব? এখানে আমরা বিআর না ইউজ করে বলতেছি এখানে স্ট্যান্ডার্ড, এখানে যেখানে আমার আর্টিকেল সেখানে পি ক্লোজ। এটা কেন বলতেছি? এটা কারণ আছে, কারণটা একটু বুঝি। কারণ হচ্ছে যে আমরা আমাদের কাজগুলো কখনো নিজের জন্য করি না, এটা অন্য কোনো পার্সনের জন্য করি। ওকে, তারা আপনার একটা প্রপার একটা স্ট্রাকচার দিতে হবে যেন সে সেখানে আর্টিকেল বসায় কি কাজ করতে পারে, বা তার কন্টেন্ট বসায় কাজ করতে পারে। এখন আমরা মনে করেন যে একটু লিখে একটা বিয়ার দিলাম, একটু লিখে একটা বিয়ার দিলাম, এটা কিন্তু প্রপার হবে না। তাহলে তারা কি করতে হবে, তার আর্টিকেলটা ধরে নিয়ে নিয়ে বসে বসে আমার বিয়ার রাখে একবার একটু লিখতে হবে, বিয়ারের পর একটু লিখতে হবে, একটা জামিলার কাজ। এই জন্য আমরা প্রফেশনাল ওয়েতে আসবো। আমরা ওরা বলবো যে এডিট করতে সমস্যা, রাইট। আর আমরা তারা হচ্ছে পি দিয়ে দিবে, আর তুমি পি এর মধ্যে তোমার কি ঘর বাড়ি বসাবা না পুরা গ্রাম বসাবা, তোমার ইচ্ছা, বসাই দাও। স্যার বিআর কি আরেকটা ক্ষেত্রে ইউজ করা যায় না? কোন ক্ষেত্রে? নিউজপেপার ওয়েবসাইট গুলো ডিটেইলস পেজ যেটা হ্যাঁ 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 লিখ দেওয়ার পরে অনেক বড় আর্টিকেল। হ্যাঁ,
সেক্ষেত্রে তো না সেক্ষেত্রে প্রতিটা আর্টিকেল আলাদা পি এর মধ্যে থাকে, সবগুলো পি। যত বড় আর্টিকেল হোক না, আমরা যদি প্রথম আলোতে যাই, আছে নিউজ কি, ওমিক্রন, উদাগতা, সব এগুলো। হ্যাঁ, এই দেখেন এখানে যতগুলো থাক না কেন, এগুলো সবগুলো একটা কি আলাদা আলাদা আর্টিকেল, এগুলো সবগুলো পি করো পি। সবগুলো পি। আমরা যদি একটা ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করলে দেখা যাবে কোডটা। দেখেন এই যে পি, শুধু পি না, পির উপরে ডিপও দিছে, শুধু একটা না, দুইটা করে টিপ দিছে। পরটা ধরেন, পরটা পি। এটা হচ্ছে প্রফেশনাল ওয়ে, স্যার ডিপ কি? এটা আমরা একটু পরে দেবো। এগুলো যে ব্লক এলিমেন্ট, এগুলো হচ্ছে আমাদের ব্লকের জন্য এগুলো নিয়ে আসা হয়। আমার ডিপ মানে মানে একটা ইট, আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। তাহলে কি প্রফেশনালি বিআর এর ইউজ হয় না? হয় টেকনিক ওটা, মানে টেকনিক্যালি ইউজ করতে পারবেন আপনি। মনে করেন যে এখন আপনার হচ্ছে রুল, আপনার কি করতে বললো যে লোরিয়াম ইপসাম, এই কথাটার মাঝখানে একটা কি স্পেস দরকার, মানে লোরিয়াম কথা থাকবে উপরে, ইপসাম থাকবে নিচে, মানে টেকনিক অ্যাপ্লাই করতে হবে এখানে। তখন এটা আমি অনেকভাবে করতে পারি। শর্টকাটে করা হয়েছে এখানে একটা কি বিয়ার দেওয়া দেওয়া, মানে শর্টকাট টেকনিকের জন্য আসলে বিয়ারটা ইউজ হচ্ছে। হয়ে গেল, শেষ। ক্লিয়ার সবাই? ওকে। এখন প্রফেশনাল ইউজ হয় না বলতে তা না, প্রফেশনাল ইউজ এটা যদি আমি করি, কিন্তু একটু আগে যেটা করলাম মাত্রই, এটাও কিন্তু প্রফেশনালি কাজ। এখন আবার আপনার দেখতে হচ্ছে কোথায় ইউজ করা উচিত, কোথায় ইউজ করা উচিত না। এই ধরনের এর কাজের ক্ষেত্রে আমরা পি মানে বিআর ইউজ করব না আর কি। প্রফেশনালি বিআর ইউজ হয় না। হয় ক্ষেত্র বিশেষে। হ্যাঁ, আর এখানে ব্রেক দিতে হলে আমি কি করবো? আমার দুইটা একটু আমাকে রাখতেছি কিসের মধ্যে, এইচনের মধ্যে, দুইটা অংশ আমার এইচনের মধ্যে। তাহলে আমার এটা আবার এখানে দরকার কি, একটা এরকম করে এন্টার দিয়ে এটা নিচে আনারও দরকার। তাহলে তখন আমি কি করব? তখন তো আমি হচ্ছে দুইটাই আমার হেডিং ট্যাগ একই জিনিস, একই ওয়ার্ড। তাহলে তো আমি এখানে এইচ1 ক্লোজ করে এখানে আরেকটা এইচ1 দিতে পারতেছি না, দরকার তো নাই আমার। এখানে একটা ক্লোজ করে এখানে আমি আরেকটা শুরু করতে পারতেছি না। এইভাবে করলে কি হচ্ছে, আসলে হেডিং দুইটা হয়ে যাচ্ছে না? কিন্তু আমার হেডিং তো মূলত লোরেম ইপসাম মিলে একটা হেডিং। এই ক্ষেত্রে আমার ইউজ করতে হবে কি বিআর। ওকে, মানে টেকনিক্যালি ব্যাপারগুলো যেভাবে হ্যান্ডেল করা যায়। আরো প্রসেস আছে, বাট একটা প্রসেস হচ্ছে এটা। আপাতত আমরা একটু শিখি। একটু ক্লিয়ার সবাই? বিআর ইউজ করতে পারবো না? সিঙ্গেল ট্যাগল ক্লোজিং কোথায় হয়? শেষে দিয়ে একটা স্ল্যাশ। ওকে, এটা না দিলেও আসে, দিলে আসবে, দিতে হবে। কেন দিব আমরা দেখছিলাম মনে হয় একদিন, তারপর আমরা আরো ডিটেইলস পরে দেখব। ওকে, ক্লোজ। এরপরে আসে যে আমরা যা কিছু শিখলাম সেটা এখানে লেখা ছিল। আচ্ছা, এবার আমরা একটু এখানে আসি, ফরম্যাটিং ট্যাগ। এটা একটু বুঝে একটু প্লিজ দেখেন। এই আর্টিকেলটা একটু দেখেন, এখানে কি হচ্ছে, লোরেম ইপসাম, এই লেখাটা একটা অন্যরকম না, নরমাল ফ্লোতে কিন্তু নাই। না, এখানে একটা ফরম্যাটিং করা হচ্ছে। এই লেখাটা দেখেন, এটা তো নরমাল না। এখানে কি হচ্ছে, লেখাটা কি হচ্ছে বলেন তো? এটা বাঁকা হয়ে গেছে। এটা একটা নরমাল টেক্সটের মধ্যে যখন লেখাটা এরকম কি বাঁকা করতেছে, কিছুটা মোটা করতেছে, তারপরে একটা কি এরকম একটা আন্ডারলাইন নিয়ে আসতেছে, তারপরে আরো অনেক কিছু করতে পারে, যেটা নরমাল ফ্লো না। এটা বলা হচ্ছে কি ফরম্যাটিং। কি বলা হচ্ছে? ফরম্যাটিং করা। আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করছি একবার হলো আমরা জানি, মাইক্রোসফট ওয়ার্ড এরকম লেখা এরকম মোটা হলে এটা বলে কি বোল্ড করা, তারপরে বাঁকা হয়ে গেলে এটা বলে ইটালিক করা, আর নিচে দিয়ে একটা এরকম দাগ চলে সেটা বলে কি আন্ডারলাইন করা, আর এরকম করে সিলেক্ট করলে এটা বলে কি মার্ক। এটা সিস্টেম আছে মাইক্রোসফট ওয়ার্ডে মার্ক করা। এই কাজগুলাই যদি আমরা একটা আর্টিকেলের মধ্যে করি, তাহলে সেটা নাম বলছি কি ফরম্যাটিং করা বলতেছি আমরা। এই ফরম্যাটিং করার জন্য এখানে কিন্তু কিছু এরকম কিছু না যে ক্লিক করলে হয়ে যাবে, এরকম কিছু নাই। এখানে আমাদের কি ট্যাগ লিখে লিখে করতে হবে। ক্লিয়ার? আর ফরম্যাটিং করলে জিনিসটা সুন্দর হয়। মনে করেন যে এখানে একটা আর্টিকেল, হ্যাঁ, এই আর্টিকেলটার মধ্যে কোন ওয়ার্ডটার উপরে চোখ যাচ্ছে নরমালি দেখলেই? কারণ কি? এটা বোল্ড করা আছে, রাইট। এই আমার ফরম্যাটিং করার উদ্দেশ্য হচ্ছে এটা। ফরম্যাটিং করলে যে ওয়ার্ডগুলা বা সেন্টেন্সগুলোর মধ্যে ফরম্যাটিং করা থাকে, হয় সেটা বোল্ড করা থাকলো, হয় ইটালিক, হয় আন্ডারলাইন, হয় মার্ক করা, যাই থাকবে সেটার উপরে কি ইউজারের আলাদা করে চোখ যাবে। আর তাহলে আমাদের নরমালি কি হচ্ছে, কোন একটা বিশেষ ওয়ার্ডের উপরে আমি যদি গুরুত্ব দিতে চাই, আমি চাই যে ইউজার অনেক বড় একটা আর্টিকেল, সে ওখান থেকে কিছু ওয়ার্ড পড়ে নেয়, ওই কিছু ওয়ার্ড আমি ফোকাস করাবো। ফোকাস করলে সে ওই ওয়ার্ডগুলো দেখে আসলে বুঝতে পারবে যে আসলে এটা কি থাকতে পারে এখানে, মানে একটা আন্দাজ হয়ে যাবে একটা। এর একটা এক্সাম্পল হলো স্যার, প্রথম আলোর পত্রিকা পড়তে গেলে জি। যে ওই আর্টিকেলের মধ্যে প্রথম আলো লেখা, প্রথম আলোটা বাঁকা থাকে, একটু ইয়া থাকে, হ্যাঁ ইটালিক হবে। হ্যাঁ, এটা চোখে পড়তেছে আলাদা করে।
হ্যাঁ, তাহলে এটা জিনিসটা কয়েকটা কাজ হচ্ছে। তাহলে আমি কয়েকটা কাজ কি কি হচ্ছে দেখেন, আমি ওয়ার্ডটা আলাদা করে ইউজারকে দেখা দিচ্ছি, একটা কাজ, তাহলে ইউজারের চোখে পড়তেছে জিনিসটা। হ্যাঁ, আবার একটা কাজ হচ্ছে যে কি আমি ওই ওয়ার্ডটার ইম্পর্টেন্স দিচ্ছি, যে একটা লেখার মধ্যে আমার লোড মিপসম কথাটার মধ্যে আলাদা একটা ইম্পর্টেন্স আছে, জোর দিচ্ছি কথাটা, এটা মানুষের দেখুক পড়ুক আমি চাচ্ছি। হ্যাঁ, স্ট্রং করতেছি, মানে ওরা একটা আলাদা একটা পাওয়ার দিচ্ছে আর কি এটারে। এই কাজগুলোর জন্য আমরা কি করি, ফরম্যাটিং করি। ঠিক আছে, জি ব্রিকের মতো আছে, ভাগ ভাগ করা। কলামের কথা বলি, তাহলে যেমন আবার আপনি বলছেন আপনার আউটপুটটা যাবে, ওকে ওকে ওকে, হ্যাঁ এই পাশে লেখাগুলো বাম পাশে, বাম পাশে, হ্যাঁ ডান সাইডেও একই। মানে কি আর আচ্ছা, মানে বাম পাশে যেরকম একসাথে আছে ডান পাশে এরকম থাকবে। আচ্ছা, সেটা করো, বাট এখন না, একটু পরে, দু একটা দিন পরে সেটা করা যায়, করা যায়, করা যায়। হ্যাঁ, একটু দু একটা দিন পরে করো, সমস্যা নেই। ওয়ার্ডে জাস্টিফাইড এর মতো হ্যাঁ, জাস্টিফাইড এর মতো, জাস্টিফাইডই করবো, তবে একটু দু একদিন পরে। কোডিং এর বিষয়। হ্যাঁ, কোডিং এ জাস্টিফাই বলে এটারে। তো ফরম্যাটিং কেন করে তো বুঝছি, যে আমি মনে হয় অনেক বড় একটা আর্টিকেল, ইউজার কিন্তু সব ইউজার কিন্তু এত বড় আর্টিকেল পড়বে তা কিন্তু না, তার দু একটা ওয়ার্ড ফোকাস করাইতে হবে। তো ফোকাস করে বুঝাইতে হবে যে এখানে তার যে প্রয়োজন সেটা কি এখানে আছে কিনা। তো যখন সে বুঝবে না আছে, তাহলে সেটা পড়বে। আর একটা ব্যাপার হচ্ছে কি, আপনি ব্রাউজারকে বুঝাচ্ছেন, এই ব্রাউজারকে আপনি কি বুঝাচ্ছেন, যে একটা টাইটেল মনে করেন গুগলে সার্চ দিলে অনেক কিছু আসে না, মনে করেন যে এখানে কিছু ওয়ার্ড আছে, এখানে কিছু ওয়ার্ড আছে, এগুলো কিসের রিলেটেড, এটা হচ্ছে HTML5 রিলেটেড। এখানে ক্লিক করলে ওই যে একটা আর্টিকেল আসবে, সেই আর্টিকেলের মধ্যে HTML5 আছে কিনা সেগুলো এরকম বোল্ড করে করে দিয়ে দিবে। তাহলে ইউজার ঢুকলে বুঝতে পারবে যে এগুলো দেখাবে HTML5 আছে, ওকে ফাইন, তাহলে আমি এটা পড়ি। এবং আমার এই ব্রাউজারে বুঝবে যে ওকে ফাইন, HTML সার্চ যেহেতু আসছিল এখন ভিতরে HTML কি আছে, এটা জায়গায় জায়গায় আছে। ওকে, এটা করলে কয়েকটা কাজ হয়, একটা হলো আপনার SEO তে কাজ হবে, আবার হচ্ছে যে আপনার এই মানে যে আর্টিকেল বা ডকুমেন্টেশন যে এটা যে অথেন্টিক সেটাও বোঝা যাবে। আর এটার আর সবচেয়ে বেশি যেটা হচ্ছে যে প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন। এই যে এটা হচ্ছে কি সার্চ ইঞ্জিন, এটা গুগল। HTML5 লেখার পরে দেখেন এখানে HTML-টা বোল্ড হয়েছে, এটা খেয়াল করেন, HTML-টা বোল্ড, HTML5-টা কি বোল্ড, HTML-টা বোল্ড। তার সার্চ ইঞ্জিন কোত্থেকে নিয়ে আসছে, আর্টিকেলগুলো খুঁজে নিয়ে আসছে যেখানে এই ওয়ার্ডগুলো কি বোল্ড করা ছিল। তার মানে ওই আর্টিকেলগুলোতে ইন্ডিকেট করে দিয়েছে যে এটা HTML5 এর আর্টিকেল, HTML এর আর্টিকেল, এটা প্রথম আলোর আর্টিকেল, এবং ইন্ডিকেট করা আছে, দেখে এই খুঁজে পাইছে জিনিসটা সহজে। ওই যখন আমরা যখন একটা আর্টিকেল পড়তে আসলে এটা যখন চোখে পড়তেছে, গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনে যখন এটা পড়তে যায়, তখন তার ওই যে স্ট্রং করা বা বোল্ড করা, ইটালিক করা, আন্ডারলাইন করা, মার্ক করা ওয়ার্ডগুলো সে আলাদা করে একটু স্টোর করে রেখে দেয়, যখন কেউ সার্চ করে ওগুলো ম্যাচ করে। হ্যাঁ, এবং হচ্ছে ভিতরে যাওয়ার পরে দেখা যায় কি ওগুলো আছে কিনা এটার মধ্যে। যদি এভাবে আপনি আলাদা এটার বোল্ড করে রাখেন, ইটালিক করে রাখেন, আন্ডারলাইন করে রাখেন, ও সার্চ ইঞ্জিন বুঝতে পারে যে হ্যাঁ ওয়ার্ডগুলা বা সেন্টেন্সগুলো এখানে আছে। তো ফরম্যাটিং এর গুরুত্ব বুঝতে পারতেছেন তো? ওকে ফাইন, গ্রেট। তাহলে আমরা টেকনিকগুলো শিখে ফেলি এবার, কি কি ট্যাগ ইউজ করতে হয়। ফাইন, হ্যাঁ নেক্সট এটা প্রথমে আছে কি, আমরা ট্যাগগুলো পড়ে দেয় একটু। বি ট্যাগ, কোন একটা টেক্সটের, কোন একটা ওয়ার্ডের, কোন একটা সেন্টেন্সের আগে যদি আপনি হবে কি বি শুরু করেন, বি শেষ করেন, পরে যে মাঝখানে টেক্সট থাক সেন্টেন্স থাক সেটা একটা কি বোল্ড হবে, মানে মোটা হবে, এরকম 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 কি মোটা হবে। হাইফেন দেওয়া লাগবে না? না না, হাইফেন দেওয়া লাগবে না। এরপর হচ্ছে কোন একটা টেক্সটের বা সেন্টেন্সের আগে স্ট্রং, পরে স্ট্রং শেষ করলে সেটা কি এরকম মোটা হবে। ইম্পর্টেন্স আর বোল্ডের আউটপুট একই, দুইটা সেম, পার্থক্য কি পরে বলতেছি। এরপর হচ্ছে IEM, কোন ট্যাগের আগে সরি কোন টেক্সট বা সেন্টেন্সের আগে এবং পরে দিয়ে ক্লোজ করলে তাহলে সেটা ইটালিক হবে, হ্যাঁ বাঁকা হবে, রাইট। এবং আই এবং EM এর কাজ একই, পার্থক্য আছে। বি এর স্ট্রংয়ের যে পার্থক্য, আই আর EM এরও একই পার্থক্য, পার্থক্যটা কি পরে। এরপর হচ্ছে যে ইউ, আমরা যদি চাই কোন একটা লাইনের বা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন আনবো, তাহলে সেই লাইন বা ওয়ার্ডের আগে আমরা ইউ শুরু করব এবং পরে ইউ ক্লোজ করব। ওকে, এরপর আমরা যদি চাই যে কোন একটা টেক্সটকে বা কোন একটা সেন্টেন্সকে এরকম করে মার্ক করে রাখবো, এরকম করে অলওয়েজ কি মার্ক করে রাখবো, তাহলে ওই সেন্টেন্স বা ওয়ার্ডের আগে আমরা মার্ক শুরু করব এবং শেষে মার্ক শেষ করব। এরপর আমরা যদি চাই যে কোন একটা টেক্সটকে তার যে নরমাল ফ্লো বলতে কি সব যেখানে যেটার নরমাল বুঝায় আর কি, এটা বলছে নরমাল ফ্লো এর মাঝে কোন একটা টেক্সটকে, কোন একটা ওয়ার্ডকে, কোন একটা সেন্টেন্সকে আমি যদি চাই যে একটু বড় করে দেখাবো, কিছুটা বড়,
তাহলে আমরা ওই সেন্টেন্স বা ওয়ার্ডের আগে আমরা লিখবো বিগ এবং শেষে বিগ ক্লোজ করব। দেখাতে পিছন থেকে মার্কার ইউজ সেম না? না না, মার্কার ইউজ সেম না। এরপরে আমরা যদি চাই যে কোন একটা টেক্সট বা সেন্টেন্স বা ওয়ার্ডকে আমরা তুলনামূলক নরমাল ফ্লোতে কিছুটা ছোট আকারে দেখাবো, কিছুটা ছোট, তা আমরা ইউজ করবো কি স্মল শুরু করবো, স্মল শেষ করব। তাহলে মোটামুটি একটা ফরম্যাটিং হয়ে যাচ্ছে। তারপরে দেখি আমি অ্যাপ্লাই করে আপনারা একটু দেখেন, তারপরে করেন। এই যে একটু আগে আমরা কি করতেছিলাম, ট্যাগ শুরু করতেছিলাম, শেষ করতেছিলাম, মাঝে এসে কন্টেন্ট লিখতেছিলাম। এখন মনে করেন আপনার কাছে কন্টেন্ট আছে, আগে আপনার কাছে কি কন্টেন্ট আছে। এবার হচ্ছে যে আপনার ফরম্যাটিং শুরু। ফরম্যাটিং করবেন কোথায়? কন্টেন্টের মধ্যে। তো কন্টেন্ট না থাকলে ফরম্যাটিং করা যাবে না। এজন্য আগে কি কন্টেন্ট, তারপরে ফরম্যাটিং। এবার আমি বলতেছি যে এটারে আমি মোটা করে ইউজারকে দেখাবো, তাহলে দিবেন কি বি ট্যাগ শুরু হবে। যেখানে আপনি চাচ্ছেন যে এটা ক্লোজ করবেন বা আমার এতটুকু স্ট্রং বা মোটা হলেই হবে, ওখানে যে বি ট্যাগ কি ক্লোজ করবেন। ওকে, যদি আউটপুটে আসে খেয়াল করেন, এটা একটু কি হয়ে গেছে, মোটা হয়ে গেছে। এরপরে ধরলাম যে আমি এই যে লেখাটা ডামি টেক্সটটারে আমি কি করব, বোল্ড করব, কারণ এটা ডামি টেক্সট ইউজারকে বুঝাইতে হবে। তাহলে আমি এখানে কি লিখতেছি, strong, স্ট্রং। এখানে এসে এটা ক্লোজ করতেছি, strong। আউটপুটে আসে এটা বোল্ড হলো, স্ট্রং বোল্ড স্ট্রং। নরমালি খালি চোখে এখানে কিন্তু পার্থক্য আছে, দেখেন তো কোনো পার্থক্য আছে? আচ্ছা আমি আর একটা ইজি করে দেব ব্যাপারটা। এখানে লোরেম ইপসন লিখলাম না, এখানে আমি লোরেম ইপসন লিখে দিলাম। এবার দেখেন দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে না? আসলে হচ্ছে যে দেখার ক্ষেত্রে